হ্যালো রফিক। জি, আসসালাম স্যার। হ্যাঁ, আমি ক্লাস শুরু করে দিই। আচ্ছা স্যার, শুরু করে দেন। ওদের জয়েন করতে স্যার কয়েক। 90 এ পর্যন্ত 94 আসছে। আচ্ছা, আজকে ইন্ট্রোডাকশন ক্লাসটা বাকি অংশ শেষ করব, এরপরে ইন্টেমি বা হিস্টোরি থেকে শুরু করব। আজকে প্রোটোজোয়া পড়ব। এখন প্রোটোজোয়া তো অলরেডি আমরা জানছি, তারপর আজকে আবারও বলবো। ডিফাইন প্রোটোজোয়া, তাহলে এটা কি? সিঙ্গেল সেল নিয়ে গঠিত, তাই তো। আর মেটাজোয়া হলো মাল্টিপল মাল্টিপল সেল নিয়ে গঠিত। তাহলে এটাই দেখো, parasite consists of single cell-like unit which is morphologically and functionally complete. তাহলে একটা সেল আছে, সেটা তোমার হলো মরফোলজি ফাংশনালি কমপ্লিট, মানে তার ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি ট্র্যাক্ট সব কাজই সে এক সেলের দ্বারাই করতে পারে। ওই জন্য নাম হলো সেল লাইক ইউনিট। এই কারণেই এখন এই প্রোটোজোয়ার মেটাজোয়া পার্থক্য করি। তাহলে ভাইবা দেখেন দুটা জনের ভাইবা, কিন্তু প্রোটোজোয়া ডিফাইন করো, ভাইবা রিটেন বলো, বা দুটাই ডিফিনিশন এবং ডিফারেন্সটা। মেটাজোয়া বলতে আমরা হেলমিনথস বুঝি। তাহলে মরফোলজি, প্রোটোজোয়া হলো কি ইউনিসেলুলার, আর মেটাজোয়া কি মাল্টিসেলুলার। আর ফিজিওলজিক্যাল ক্যারেক্টার কি? এই প্রোটোজোয়া ইউনিসেলুলার, একটা সেল আছে, কিন্তু এই সিঙ্গেল সেল আগে যেটা বলা হয়েছে যে এই সিঙ্গেল সেল পারফর্মস অল দ্য ফাংশনস, যেমন রিপ্রোডাকশন বলতে পারো, বা ডাইজেশন বলতে পারো, বা রেসপিরেটরি বলতে পারো, বা এক্সক্রিশন, সব কাজ সে এক সেলের মাধ্যমে করতেছে। আর মাল্টিসেলুলার, এবং এটা হবে কি প্রতিটা সেলের জন্য প্রতিটা ফাংশন ভিন্ন। ঠিক আছে, আমাদের মানুষের সঙ্গে যদি ওদের তুলনা করি, হেলমিনস ঠিক একই রকমের, কিন্তু হেলমিনস কিন্তু পুরুষ মহিলা সবই থাকে সেপারেট। এবং এই হলো পার্থক্য। এখন ক্লাসিফিকেশন আমরা করবো প্রোটোজোয়া। এটা পার্থক্য বিভিন্নভাবে করব পরীক্ষায় তোমাদের। এটা তোমাদের রিটেনে আসবে না, কিন্তু ভাইভাতে, সরি, ভাইভাতে আমরা ধরবো না, কিন্তু রিটেনে এই সিস্টেমের ক্লাসিফিকেশনটা রিটেনে অনেক সময় আসে। তো তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো যে একটা, যখন আমরা অর্গানিজমকে বা অ্যানিমেলকে আমরা ভাগ করি, তখন কিভাবে করা হয়? ফাইলাম, তারপরে হয় সাব ফাইলাম, তারপরে ক্লাস, তারপরে অর্ডার, তারপরে জেনাস, তারপরে স্পেসিস, এইভাবে ভাগ করা হয়, তাই তো। ঠিক ওই জিনিসটাই মেমোরাইজ করার চেষ্টা করো, তাহলেই বলবো। তাহলে প্রথমে হলো ফাইলাম। প্রোটোজোয়া এটা একটা ফাইলাম। এটার সাব ফাইলাম দুইটা আছে, একটা হলো প্লাজমোড্রোমা, আর একটা হলো সিলোফোরা। সিলোফোরা, তো সিলোফোরা ছোট আছে, এটা আগে শেষ করি। সিলোফোরার এর ক্লাস হলো সিলিয়েটা। সিলিয়েটা, আচ্ছা। সিলিয়েটার এটা বা অর্ডার কি আছে? হেটারোট্রাইকিডা। হেটারোট্রাইকিডা। আর জেনাস কি? ব্যালেন্টিডিয়াম। আর ওটারই আবার স্পেস কি আছে? ব্যালেন্টিডিয়াম লাই। ঠিক আছে, আর এই হলো সিলিওফোরা গেল। কালকে আমি নার্সিংকে বলছি, তোমাকে শেয়ার করছে। তাহলে তোমরা এখন প্রতিদিন ঢোকো, কারণ আগামী মাস থেকে তোমাদের ইন্ডিভিজুয়াল একবারে সেপারেটলি তোমাদের, মানে রোস্টারে ওইভাবে তোমার ইয়ে করবা, মানে একবারে একাই ডিউটি করবা। ঠিক আছে। প্লাজমোড্রোমা, এটার ক্লাস হলো তিনটা, একটা রাইজোফোরা, মাস্টিকোফোরা এবং স্পোরোজোয়া। রাইজোফোরা, মাস্টিকোফোরা, স্পোরোজোয়া। এখন এই রাইজোফোরা
এটা অর্ডার আছে হলো অ্যামিবিটা। এটাই এখানে স্লাইড ধরেনি, আমি পরের স্লাইডে যাই। অ্যামিবিটা কেমন দেখো, তোমরা ওই যে ইয়েটা দেখবা, তোমার ওই যে কেডিসাটা যে ওর মধ্যে সুন্দর করে আছে, তাহলে ভালো করে বুঝতে পারবা। অ্যামিবিটা অর্ডার, এর মধ্যে তোমার কি কি আছে, যেটা হলো চারটা। একটা হলো ইনটেমিবা, তারপর এন্ডোলিমেক্স, 3 নম্বর আয়োডামিবা, এবং 4 নম্বর হলো জায়ান্টামিবা। এগুলোর বা স্পেস কি আছে? ইনটেমিবা এর স্পেস হলো ইনটেমিবা হিস্টুলাটিকা, ইনটেমিবা কলাই, এবং ইনটেমিবা জিঞ্জিভালিস। ইন্ডোলিম্যাক্স এর স্পেস হলো ইন্ডোলিম্যাক্স টানা। আয়োডামিবা এর হলো তোমার হলো এক্সাম্পল হলো আয়োডামিবা বুসলি। তারপরে তার ডাইনটামিবা এর তোমার স্পেস হলো ডাইনটামিবা ফ্রাজিলিস। তাহলে এই হলো তোমার অ্যামিবিটা গেল। এরপরে আসলো হলো মাস্টেগোফোরা। মাস্টেগোফোরার এখানে অর্ডার দুইটা, একটা প্রোটোমোনারিটা আর একটা হলো ডিপ্লোমোনারিটা। প্রোটোমোনারিটা ডিপ্লোমোনারিটা এই এখানে ধরেনি, আমি পরের স্লাইডে নিয়ে আসছি। এই প্রোটোমোনারিটা মোনারিটা আর ডিপ্লোমোনারিটা। ডিপ্লোমোনারিটার এক্সাম হলো জিয়াডিয়া। জিয়াডিয়ার এর স্পেস হলো জিয়াডিয়া ইন্টেস্টিনালিস। ঠিক আছে। এখন প্রোটোমোনারিটা, এটার আবার তোমার হলো কিছু থাকে তোমার ইন্টেস্টাইনে, কিছু থাকে তোমার জেনিটাল ট্রাক্ট, আবার কিছু থাকে হলো ব্লাড অ্যান্ড টিস্যুতে। তো এই প্রথমটাই হলো ইন্টেস্টাইন এবং জেনিটাল ট্রাক্টে থাকে। ইন্টেস্টাইনে থাকে হলো কাইলোম্যাস্টিক, এগুলোর স্পেস কি, জেনাস হলো চারটা: কাইলোম্যাস্টিক্স, ট্রাইকোমোনাস, ইন্টারমোনাস, ইম্বারোমোনাস। কাইলোম্যাস্টিক্স এর হলো এক্সাম্পল হলো স্পেস হলো কাইলোম্যাস্টিক মেজনেলি। ট্রাইকোমোনাসের স্পেস হলো ট্রাইকোমোনাস হোমিনিস এবং ট্রাইকোমোনাস ভ্যারেনালিস। ইন্টারমোনাসের স্পেস হলো ইন্টারমোনাস হোমিনিস। আর ইমবেডোমোনাসের এক্সাম্পল হলো ইম্বানোমোনাস ইন্টেস্টিনালিস। এর মধ্যে এই যে ট্রাইকোমোনাস ভ্যারেনালিস, এটা তোমার থাকে হলো জেনিটাল ট্রাক্টে থাকে। ম্যান অ্যান্ড অ্যানিমেল সবারই থাকে ট্রাইকোমোনাস। ঠিক আছে। আর বাকিগুলো থাকে, আর বাকিগুলো তোমার থাকে ইন্টেস্টাইনে। এরপরে আসো ব্লাড এবং টিস্যু থাকে কি কি, দুইটা, একটা ট্রিপানোসোমা আর একটা হলো লিশম্যানিয়া। ট্রিপানোসোমা যেমন কি আছে, ট্রিপানোসোমা ব্রুসি, ট্রিপানোসোমা ক্রুজি, এবং ট্রিপানোসোমা র্যাঙ্গেলি। আর লিশম্যানিয়ার মধ্যে কি কি আছে? লিশম্যানিয়া ডোনোভানি, লিশম্যানিয়া ট্রপিকা, লিশম্যানিয়া ব্রাজিলিয়ানসিস, এগুলো আরো অনেক আছে। যখন আমরা তোমার অলরেডি আগে যারা ক্লাস করেছো তারা অলরেডি তোমাদের এগুলো মোটামুটি একটা ক্লিয়ার হয়ে গেছে, ধারণা এগুলো। আচ্ছা, এখন বাদ গেল বাদ গেল কোনটা? বাদ গেল হলো তোমার হলো এই যে কক্সিডিডিয়া, তাই তো? কক্সিডিডিয়ার মধ্যে এক্সাম হলো তোমার কি কয়টা? প্লাজমোডিয়াম, আইসোস্পোরা, এবং টক্সোপ্লাজমা। প্লাজমোডিয়ার মধ্যে তোমরা অলরেডি জানো প্লাজমোডিয়াম ভাইভাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, প্লাজমোডিয়াম ওভালি, এবং প্লাজমোডিয়াম মেলেডি। আইসোস্পোরার মধ্যে কি? আইসোস্পোরা হোমিনিস, আইসোস্পোরা বেলি। আর টক্সোপ্লাজমের মধ্যে কি? টক্সোপ্লাজম গন্ডি। এই তোমার হলো সিস্টেমিক ক্লাসিফিকেশন। এগুলো তোমার এই টেনে যেন পড়বা। এখন এইটাই ভাগ করে আমরা আরেকভাবে ক্লাসিফিকেশন করব। এগুলো তোমাদের রিটেনে আসে, ভাইভাতে ধরা হয় ওইভাবে। আমরা ভাইভাতে যে ক্লাসিফিকেশন ধরি, আমরা কিন্তু পুরোটাই ধরি না, আমরা কিন্তু ভেঙে ভেঙে ধরি। ঠিক আছে, যার তোমার পুরোটাই পড়তে হবে। আচ্ছা, ক্লাসিফিকেশন আমরা আরেকভাবে করতে পারি যে বেসড অন দ্য প্যাথোজেনিসিটি। কিছু আছে প্যাথোজেনিক, ডিজিজ তৈরি করে, আর কিছু আছে নন প্যাথোজেনিক, তারা ডিজিজ তৈরি করে না। যারা প্যাথোজেনিক এটাই আমরা জানবো, আর নন প্যাথোজেনিক এটা আমরা জানবো না, জানতে হবে না, পরীক্ষা আসেও না, বারবার করা হয় না। প্যাথোজেনিকটা অবশ্য ভালো করে করবা।
এখন দেখো, এবং এগুলোর এই যে পরীক্ষায় যে আমি যেভাবে দিচ্ছি এইভাবে কিন্তু তোমাদের রিটেন পরীক্ষা আসে, একবারে সাবফাইলাম জেনারেসিস হ্যাবিটেট প্যাথোজেনিক ইফেক্ট, হ্যাঁ, এইভাবে তোমাদের কিন্তু রিটেন আসে। তো এখন তোমাদের হয়তো কঠিন মনে হবে, কিন্তু যখন তোমার ইন্ডিভিজুয়াল অর্গানিজম গুলো প্রতিটাই পড়বা, তখন মনে হবে কিন্তু তখন সোজা মনে হবে। এখন খালি দেখে যাও, এখনই তোমাদের মুখস্থ করতে হবে না, কিন্তু দেখে যাও। আমরা প্রোটোজোয়াকে প্রথম ভাগ করবো দুইটা, প্যাথোজেনিক যেগুলো সেগুলো ভাগ করবো, একটা সার্কোমাস্টিকোফোরা, আর আরেকটা ভাগ করবো হলো এপি কমপ্লেক্সটা বা স্পোরোজোয়া। ঠিক আছে, এই চারটা আমরা ভাগ করবো। স্পোরোজোয়া, এপি কমপ্লেক্স বা স্পোরোজোয়া, আরেকটা ভাগ করলাম সার্কো মাস্টিকোফোরা। এখন সার্কো মাস্টিকোফোরা এটাকে আবার আবার দুইটা ভাগে ভাগ করবো, একটা সুপার ক্লাসে ভাগ করবো, একটা সার্কোডিনা, আরেকটা হলো ক্লাস কি মাস্টিকোফোরা, ওটা আরেকটা নাম হলো ফ্লাজেলেটস। এই ফ্লাজেলেটস কেন বলা হচ্ছে বা মাস্টিকোফোরা কেন বলা হলো, ফ্লাজিলা থাকে এরা, এদের, এবং এই ফ্লাজিলা থাকার জন্য এরা মুভমেন্ট করে। ঠিক আছে, আর ফ্লাজিলার আরেকটা নাম হলো মাস্টিকট, সেখান থেকে আসে মাস্টিকোফোরা। তাহলে ফ্লাজিলা যাদের থাকে তাদেরকে বলো ফ্লাজিলেট বলতে পারি বা মাস্টিকোফোরা বলতে পারি আমরা। তাহলে এইভাবে তোমরা খেয়াল রাখবা। আচ্ছা, এখন এই যে মাস্টিকোফোরা বা ফ্লাজিলেটস, এগুলো আমি আগে বললাম কিন্তু যে কিছু থাকে ইন্টেস্টাইনে, কিছু থাকে তোমার জেনিটাল ট্র্যাক্টে, আবার কিছু থাকে ব্লাড এবং টিস্যুতে থাকে। ইন্টেস্টিনে ইন্টেস্টিনে যেমন ইন্টেস্টিনে যেগুলো থাকে সেগুলোকে বলবো ইন্টেস্টাইনাল ফ্লাজেলেট। এক্সাম্পল কি, যেটা হলো জিয়ারডিয়া, এর স্পেস কি জিয়ারডিয়া ইন্টেস্টিনালিস। জিয়ারডিয়া ইন্টেস্টিনালিস ওটার আরেকটা নাম হলো জিয়ারডিয়া ল্যামলিয়া। পরীক্ষা এখন যেটাই আসে। তারপরে কোথায় থাকে হ্যাবিটেট, স্মল ইন্টেস্টাইনে থাকে। ডিস কি করে, ডায়রিয়া করে। তারপরে জেনিটাল ট্রাক্টে যেগুলো থাকে সেগুলোকে বলবো জেনিটাল ফ্লাজেলা। এক্সাম্পল হলো কি, যেটা হলো ট্রাইকোমোনাস, এর স্পেসিস কি আছে ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস। থাকে কোথায়, ভ্যাজাইনাল থাকে, এবং কি ডিস করে, ভ্যাজাইনাইটিস। এখন ব্লাড এবং টিস্যুতে থাকে কি কি, ট্রিপানোসোমা এবং লিশম্যানিয়া। ট্রিপানোসোমা এবং লিশম্যানিয়া। ট্রিপানোসোমার মধ্যে কি কি আমি আগেই বললাম, ট্রিপানোসোম প্রোসি, আর হলো ট্রিপানোসোম প্রোজি, র্যাঙ্গেলি নন প্যাথোজেনিক। তাহলে এই দুটো ভাগ ভালো করে জানবা, ট্রিপানোসোম প্রোসি এবং ট্রিপানোসোম প্রোজি। থাকে কোথায়, প্রোসি থাকে হলো তোমার ব্লাডে থাকে, লিম্ফ নোডে থাকে, এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে থাকে। এবং এরা ডিজিজ যে করে সেটার নাম হলো স্লিপিং সিকনেস, মোর ডেঞ্জারাস। এটা তোমার ঘুম হবে না, ঘুমে ফেটে যাবে, ঘুমে ফেটে যাবে, কিন্তু এমন তোমার ঘুম হবে না, তুমি সারা জেগে থাকবা দিনের পর দিন, আর নইলে তুমি ম্যাডনেস হয়ে যাবে। এই অবস্থা, এটা আফ্রিকাতে পাওয়া যায়, আমাদের দেশে পাওয়া যায় না, স্লিপিং সিকনেস। আচ্ছা, আর টিম্পানো ক্রুজি থাকে হলো হার্ট এবং নার্ভাস সিস্টেমে থাকে। এরা ডিজিজ করে কি, স্যাগেস ডিজিজ। আর লিশম্যানিয়ার মধ্যে কি কি আছে, লিশম্যানিয়া ডোনোভানি, লিশম্যানিয়া ট্রপিকা, লিশম্যানিয়া ব্রাজিলিয়ানসিস, আরো অনেক আছে। লিশম্যানিয়া ডোনোভানি থাকে তোমার হলো রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। ডিস কি করে, কালো জ্বর এবং পিকেডিএল। পিকেডিএল মানে পোস্ট কালো জ্বর, ডার্মাল লিশম্যানিয়াসিস। এগুলো আমরা যখন কালো জ্বর যখন পড়বো তখন তোমার এটা ভালো করে জানবা, লিশম্যানিয়াটা। লিশম্যানিয়া ট্রপিকা থাকে তোমার স্কিনে, এবং এটা করে হলো ওরিয়েন্টাল সোর। আর লিশম্যানিয়া ব্রাজিলিয়ানসিস থাকে হলো মিকাস মেনে, এটা করে হলো স্পন্ডিয়া। এগুলো শুধু ঘাবড়ানোর কিছু নাই, মুখস্থ করে যাও। ইন্ডিভিজুয়াল অর্গানিজম যখন পড়া হবে তখন একদম জলবৎ তরলং হয়ে যাবে। তারপরে আরেকটা ভাগ কি, এপি কমপ্লেক্স হয়। তাহলে ভাগ করলাম কি, সার্কোমাস্টিকোফোরা, আরেকটা হলো এপি কমপ্লেক্স বা এপি কমপ্লেক্সের নাম আরেকটা হলো স্পোরোজোয়া। স্পোরোজোয়া কি কি আছে জানাস, একটা প্লাজমোডিয়াম, তারপর আইসোস্পোরা, টক্সোপ্লাজমা, ক্রিপ্টোস্পোরিডিয়াম, সার্কোসিস্টাইটিস এবং বেবেশিয়া। প্লাজমোডিয়ামের মধ্যে কি কি আছে দেখো,
স্পেসিস হলো প্লাজমোনিয়াম 4টা আছে, প্লাজমোনিয়াম ভাইভাক্স, প্লাজমোনিয়াম ফ্যালসিপারাম, প্লাজমোনিয়াম ম্যালেরি এবং প্লাজমোনিয়াম ওভালি। এগুলো সবই থাকে তোমার কি 8 বেসিসে থাকে, এবং কি জিনিস করে, ম্যালেরিয়া করে। আর কোনটা বেনাইন করে, কোনটা ম্যালিগনেন্ট করে, কোনটা কোয়ার্টার ম্যালেরিয়া করে, কোনটা ওভাল টাশন ম্যালেরিয়া করে, নাম আবার জানো। আমরা যখন ম্যালেরিয়া করবো তখন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, আমি বেশি কিছু বলতেছি না। আইসোস্পোরা এর স্পেশাল আইসোস্পোরা বেলিস, এটা থাকে হলো এপিথেলিয়াল সেলস অফ ইন্টেস্টাইন, এবং এটা করে ডায়রিয়া। তারপর টক্সোপ্লাজমা, এর মধ্যে মেইন যেটা হয় সেটা হলো টক্সোপ্লাজমা গন্ডি। গন্ডি এটা তোমার হলো হ্যাবিটেট কি, রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। এটা হলো এনকেফালোমাইলাইটিস করে এটা। আরো রিজ অনেক করে, এটা একটু জানো। তারপরে ক্রিপ্টোস্পোরিডিয়াম, এর স্পেস হলো ক্রিপ্টোস্পোরিডিয়াম পারভাম। ক্রিপ্টোস্পোরিডিয়াম পারভাম, এবং এটা করে থাকে লার্জ স্থানে, এবং এটা রিজ করে ক্রিপ্টোস্পোরিডিয়াম। এখানে তোমার আছে হলো ওই যে, শোনো এটা, এটা আছে তোমার হলো ওই ভিডিও গুলো তো আছে। সিলিওফোরা এর জেনাস হলো ব্যালেন্টিডিয়াম। এর স্পেস কি আছে, ব্যালেন্টিডিয়াম কোয়ালাই। হ্যাবিটেট কি লার্জ ইন্টেস্টাইন, এবং রিজ করে কি ডিসেন্ট্রি। তারপরে মাইক্রোস্পোরা, এর এক্সাম্পল কি ইন্টারোসিস্টোজোম, আর হলো ইনকেফালো ইনকা ইনক্যাফা কেফালাইটোজোম। এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, তোমার রিটেনে বেশি নাম্বার পাওয়ার জন্য একটু পড়তে পারো। তো এগুলো তো নন, সরি, এগুলো জানতে হবে না, নন প্যাথোজেনিক জানতে হবে না, তোমার এই প্যাথোজেনিক মধ্যেই তোমার জানে রাখো। ঠিক আছে। এই ক্রিপ্টোস্পোরিডিয়াম পারভাম যেটা বলা হলো, তো অলরেডি এইডস যখন করেছিলাম তখন কিন্তু তোমার আমি এই টার্মটা আসলো, ক্রিপ্টোস্পোরিডিয়াম পারভাম। লার্জ জেনারেশন থাকে এবং রিলিজ করে কি ক্রিপ্টোস্পোরিডিয়াম। এটা তোমার ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট যারা, তাদের তোমার ডায়রিয়া করে, সিভিয়ার ডায়রিয়া করে, আনএক্সপ্লেইন ডায়রিয়া, তোমার টার্ম পেয়েছো না এইডস এ, সেই ক্রিপ্টোস্পোরিডিয়াম পারভাম এইটা তোমার রিলিজ করে, ক্রিপ্টোস্পোরিডিয়াম পারভাম ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টকে। ঠিক আছে। তারপরে আজকে কিন্তু এই টার্মটা কিন্তু পাইলে তোমরা। এখন এখান থেকে আমরা কোশ্চেন আমরা বিভিন্ন ভাবে করি। এখন যেমন ধরো তোমার এই যে মাস্টারকভরা কি কি আছে, ফ্লাজেলেটস কি কি আছে, কি ডিস করে, এগুলো আমরা ভাইভাতে এইভাবে ধরি। আমরা পুরোটাই ধরবো না কিন্তু ভাইভাতে। রিটেন তো তোমাদের রিটেন যে কোশ্চেন তুমি সলভ করবা, ভাইভাতে এইভাবে ধরা হয়। তাহলে ফ্লাজেলেট বলে তোমার ইন্টেস্টাইন, জেনিটাল, ব্লাড টিস্যু সব ভাগ করে বলবা। অনেক সময় বলবো যে জেনিটাল ফ্লাজেলেট বলো। ঠিক আছে। যখন বলো ট্রাইকোমোনাস, তখন ট্রাইকোমোনাস পরীক্ষায় আমরা চলে গেলাম। তারপরে অনেক সময় বলা হলো ব্লাড এবং টিস্যু নামা ফ্লাজেলেট বলো, তখন যখন লিশম্যানের নাম বলে তখন লিশম্যানে চলে গেলাম পরীক্ষায়। এইভাবে তোমাদের আসবে। তার প্লাজমোডিয়াম যখন স্পোরোজা বলা হবে, স্পোরোজা কি কি আছে বলো, স্পোরোজা বললে তখন এই প্লাজমোডিয়াম, তার হলো আইসোস্পোরা, টক্সোপ্লাজমা, সবগুলো একটু বলতে হবে। ঠিক আছে। এইভাবে ভাইভাতে তোমাদের ধরা হবে। এখন রিটেন পরীক্ষায় তোমাদের আরেকটা আসে, ক্লাসিফিকেশন প্রোটোজোয়া অ্যাকর্ডিং টু মুভমেন্ট। মুভমেন্ট অনুযায়ী আমরা ভাগ করি, 4টা গ্রুপে ভাগ করি। 4টা গ্রুপে ভাগ করি। একটা হলো কিছু করে মুভমেন্ট করেই না, আবার কিছু মুভমেন্ট করে, তবে মুভমেন্টের ভাগ আছে। যেমন কিছু মুভমেন্ট করে না, এক্সাম্পল কি, স্পোরোজোয়া। স্পোরোজোয়া লিখে তোমরা কিন্তু এখানে এক্সাম্পল দেবো, স্পোরোজোয়া কি কি আছে। হুম। কয়েকটা এক্সাম্পল দেবা। যেমন এই যে প্লাজমোডিয়াম বললা, এরকম কিছু এক্সাম্পল দেবা। আমি কিন্তু এক্সাম্পল গুলো নিয়ে আসিনি, তোমরা এই এক্সাম্পল গুলো একটু নিয়ে আসবা, বেশি মার্ক পাওয়া যায় না। তারপরে অ্যামিবিক মুভমেন্ট কি করে, সার্কোডিনা, যেমন অ্যামিবা। অ্যামিবা যখন আসবে তখন একটু কয়েকটা এক্সাম্পল দিয়ে দাও ওখানে। ঠিক আছে।
তারপর মুভ বাই ফ্লাজিলা, তাহলে কি ফ্লাজিলা কি করে, প্লাস্টিক ফোড়া বা ফ্লাজিলেট, ওখানে কয়েকটা এক্সাম্পল দাও, ফ্লাজিলেট কি আছে। মুভ বাই সিলিয়া, এটার নাম হলো কি সিলিয়েটা, সিলিয়েটার তখন তুমি কয়েকটা এক্সাম্পল দাও। ঠিক আছে, এইভাবে তোমাদের এই রিটেন পরীক্ষা তোমাদের এটা আসে, ভাইভাতেও ধরা হয়। এখন এইটা তোমাদের এই যে ভাইবার রিটেন থেকে আসে এক কালার, এই যে আমাদের প্রোটোজোয়াল ইনফেকশন বাংলাদেশে কি কি কমন হয় জানবা। কালাজ্বর তো তোমরা জানো যে ইনভ্যারিয়েবলি হয়, ম্যালেরিয়াতে হয়। আর অ্যামিক ডিসেন্ট্রি কার হয়নি, আমার মনে হয় যে এমন কোনো মানুষ নাই যে অ্যামিক ডিসেন্ট্রি হয়নি। জিয়ারডিআইসিস এটাও এমন কোনো মানুষ নাই যে হয় না। ট্রাইকোমোনাসিস এটাও হয় না, এরকম কম পাওয়া যায়। ঠিক আছে। আর ম্যালেরিয়া এগুলো কিছু অঞ্চল ভিত্তিক হয়, কালাজ্বর এগুলো অঞ্চল ভিত্তিক হয়, সব জায়গায় হয় না, তবে মানুষ কমন অনেক। আচ্ছা, এখন আমরা পড়বো হলো প্রি মিউনিশন। প্রিমিউনিশন এটা আমরা ভাইভাতে ধরবো না, কিন্তু রিটেন পরীক্ষায় তোমাদের মাঝে মাঝে দেখি যে রিটেন পরীক্ষা আসে, তারপরে এটা ভালো করে পড়বা। রিটেন পরীক্ষার জন্য ভাইভাতে আমরা কখনোই ধরবো না, বা না পারলেও আমরা ফেল করে দেবো না। আর রিটেন যদি আসে তখন একটু রিটেন, আর একটা জিনিস হলো রিটেন যেগুলো তোমার ভাইবার জন্য রিটেন যেগুলো আসবে সেগুলো তো অবশ্যই সলভ করে যাবা। ওই রিটেন কোশ্চেন দেখো আমরা অনেক সময় ইয়ে করি, রিপিট করি, যে সেটা লিখলো কেমন কেমন লিখলো দেখি। আমরা জানি একটা অর্গানিজম যখন আমাদের বডিতে প্রবেশ করলো, সেটা ব্যাকটেরিয়া হোক বা ভাইরাস হোক, তার এগেইনস্টে কি ইমিউনিটি তৈরি হচ্ছে, সেটা অ্যান্টিবডি মেডিটেড বা হিউমারাল ইমিউনিটি, আরেকটা হয় কি সেল মেডিটেড ইমিউনিটি তৈরি হয়, তাই তো? আমরা ইমিউনোলজি পড়ছিলাম এটা। কিন্তু এই প্যারাসাইটোলজিতে একটা জিনিস বলা হচ্ছে যে এগুলো, এটা আসলে থিওরিটিক্যাল, এটা বা এগুলো আমরা অত গুরুত্ব দিই না। এটা হলো যে একটা প্যারাসাইট যখন ঢুকবে তখন দেখা যায় কি ওই প্যারাসাইটে যে আর স্পেসিস যেগুলো আছে তখন তাকে ইনফেকশন করতে পারবে না। ওই প্যারাসাইট যতদিন পর্যন্ত ওই বডিতে থাকবে ততদিন পর্যন্ত অন্য স্পেসিস গুলো ওই বডিতে প্রবেশ করতে পারবে না। তাহলে ওই যে যে আগে যে প্রথম যে ঢুকলো, ও তাহলে কি অন্যগুলো বাধা দিচ্ছে, তাহলে ও কি ইমিউন সেল হিসেবে কাজ করতেছে। এটাই হলো তোমার হলো ইমিউন প্রিমিউনিশন। তাহলে ইনফেকশনের মাধ্যমে আমরা ইমিউনিটি পাচ্ছি, তাই তো? এটাই আর কি। তাহলে পড়ি, immunity lasts till the original infection remains active and prevents further infection. This is called infection immunity or pre-immunization or concomitant immunity or incomplete immunity. It is seen in many parasitic infections, particularly malaria and schistosomiasis. যেমন ম্যালেরিয়া যদি ফ্যালসিয়াম যদি ইনফেকশন করে, তাহলে আর যে তিনটা স্টেজ আছে ওগুলো ইনফেকশন করবে না। তাহলে এটাকে আমরা বলতে পারি তাহলে ওই তাহলে একটা স্পেসিস আরেকটা স্পেসিসকে বাধা দিচ্ছে, তার এটাই হলো তোমার হলো প্রিমিউনিশন। আচ্ছা, এবং ওই যে অর্গানিজম যখন যদি বডিতে ক্লিয়ার হয়, ভালো ইয়া, শোনো, কালকে কি তোমাদের নাসরিন বলছে, নাসরিন কিছু বলছে? আচ্ছা, এখন তোমরা দেখো এই যে তোমাদের যে আগের তো ওয়ান্স দ্য ইনফেকশন ইজ কিউরড, ইনফেকশন ভালো হয়ে গেল কি, and the organism eliminate from the body, যে অর্গানিজম ইনফেকশন করলো, ইনফেকশন ভালো হয়ে গেল এবং শরীর থেকে সে যখন বের হয়ে গেল, তখন করবে কি পেশেন্ট এগেইন বিকাম সাসেপ্টেবল টু ইনফেকশন বাই ম্যালেরিয়াল প্যারাসাইট, তো অন্য স্পেসগুলো সে করবে। ঠিক আছে, এই জন্য বলা হচ্ছে ইমিউনিটি এগেইনস্ট ম্যালেরিয়া অ্যাটাক স্পেসিস স্পেসিফিক, স্টেজ স্পেসিফিক অ্যান্ড স্টেন স্পেসিফিক। ঠিক আছে, এটা হলো প্রিমিউনিশন, প্রি প্লাস ইমিউনিটি। হ্যাঁ, আগে থেকে ইমিউনিটি করা আছে কার মাধ্যমে, ইনফেকশনের মাধ্যমে। এটাই তোমাদের ভালো করে পড়িও। এখন ইন্ট্রোডাক্টরি ক্লাসে অলরেডি আমি কিন্তু তাহলে কোশ্চেন আমি বললাম ভাইবার জন্য, আরো কিছু কোশ্চেন তোমরা লিখে নাও।
আরো কিছু কোশ্চেন তোমার লেখা নাও, এই তোমার করবো কি যে কোশ্চেন মোটামুটি বলা হয়ে গেছে। ব্লাড এক্সামিন করে কি কি অর্গানিজম পাবা, স্টুল এক্সামিন করে কি কি পাবা, ঠিক আছে, এগুলো অবশ্যই জানতে হবে। ইওসিনোফিল কোন কোন কারণে বাড়ে, কোন প্যারাসাইটিক ইনফেকশন ইওসিনোফিল বাড়ে, ঠিক আছে। তারপর হলো এই যে বিভিন্ন ইউরিন এক্সামিন করে কি কি পাবা, হ্যাঁ। তারপরে তোমার হলো ওই যে প্রতিটা তোমার হলো ইনফেক্টিভ স্টেজ, এগুলো ইনভারিয়েবলি জানবা, প্রতিটারই ইনফেক্টিভ স্টেজ গুলো জানবা, হ্যাঁ। তো ল্যাব ডায়াগনোস থেকে ওই এগুলো জানতে হবে। আচ্ছা, মোটামুটি সব ভাইবার কোশ্চেন আমি কিন্তু বলছি কিন্তু করার সময়, তাহলে ওগুলো তোমরা মোটামুটি একটা দেখে নিও। তারপরে ধরো যেমন হোস্ট আর প্যারাসাইটের মধ্যে ডেফিনিশন এবং রিলেশন কি কি আছে, তাই তো। তারপরে ডিফারেন্ট কমেন্সারিজম, সিম্বায়োসিস, প্যারাসাইটিজম, এটা ক্লাসিফাই প্যারাসাইট দুটা ভাবে ভাগ করলাম। তো এটা তোমরা এখন আহ এটা দেখে নিও অবশ্যই। ক্লাসিফাই ডেফিনিটলি ফার্স্ট, ইন্টারমিডিয়েট ফার্স্ট, প্যারাডিনে ফার্স্ট, এক্সাম্পল সহ ইয়ে করবা। আহ তারপরে মনে করো ওই যে মোড অফ ট্রান্সমিশন যখন আসবে, কোনটা তোমার হলো স্কিন দিয়ে প্রবেশ করতেছে, কোনটা ব্লাডের মাধ্যমে প্রবেশ করতেছে, কোনটা তোমার অরোফেকাল রুটে প্রবেশ করতেছে, হ্যাঁ, কোনটা ইনসেক্টের মাধ্যমে প্রবেশ করতেছে, কোনটা তোমার হলো আহ তোমার হলো কি বলে প্লাজমা ক্রস করে আসতেছে, অটো ইনফেকশন কি, এই জিনিসগুলো অবশ্যই জানবা। মশা কামড় দিলে কোন কোন প্যারাসাইট আসতেছে, ঠিক আছে, কোন কোন প্যারাসাইট তোমার অ্যানিমিয়া করতেছে, হুম। এবং এই অ্যানিমিয়া করতেছে, আমি যখন স্পেসিফিক অর্গানিজম পড়াবো, কোন অর্গানিজম কোন ধরনের অ্যানিমিয়া করতেছে, মেকানিজম কি, এগুলো তোমাদের পরে আমি জানাবো। তবে এই যে প্রোটোজোয়া ক্লাসিফিকেশন বললাম বিভিন্ন ভাবে, আমি অলরেডি বললাম এইভাবে পড়িও এগুলো ক্লাসিফিকেশনটা ভিন্ন হবে। প্রোটোজোয়া ডিফাইন করো, মেটাজোয়া ডিফাইন করো, দুটার পার্থক্য বলো, হুম। তারপরে বাংলাদেশে কমন প্রোটোজোয়াল ইনফেকশন কি কি আছে, এগুলো তো অবশ্যই জানবা। তারপরে কি কি প্রোটোজোয়া ডায়রিয়া করে, নেম দ্য প্রোটোজোয়া কজিং ডায়রিয়া, হ্যাঁ, নেম দ্য প্রোটোজোয়া কজিং ফেব্রাইল ইলনেস, ঠিক আছে। এগুলোই মোটামুটি আমি এরা বাসা বললাম সবগুলোই, এগুলো তাহলে তোমাদের আমি কিন্তু পরে আর কিন্তু তোমাদের পরীক্ষা ভাইবার আগে আর কিন্তু ক্লাস নেবো না, রিভিউ ক্লাস। তাহলে মোটামুটি রিভিউ ক্লাস এখনই হয়েছে এবং ভাইবার জন্য এখনই বলে যাচ্ছি আমি। এবারে এসো তোমার হলো ইন্টারভিউ হিস্টোগ্রাফিকা। রাফি দেখা যাচ্ছে? জি স্যার। দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ইন্টারভিউ হিস্টোগ্রাফিকা এটা একটা জানো, এটা রিটেনে আসে, ভাইভাতে আমরা ধরি না। ক্লাসিফিকেশন অ্যামিবা আমরা দুইটা ভাগে ভাগ করবো, একটা হলো প্যাথোজেনিক আর একটা হলো নন প্যাথোজেনিক, তাই তো। প্যাথোজেনিক এর এক্সাম্পল কি, যেমন ইন্টেস্টিনাল যেগুলো থাকে তাকে বলবো ইন্টেস্টাইনাল অ্যামিবা, এক্সাম্পল হলো ইন্টারভিউ হিস্টোলাইটিকা, এটাই আমরা আজকে পড়বো। আর নন প্যাথোজেনিক কি কি আছে, কিছু আছে মাউথে আছে, কিছু আছে ইন্টেস্টাইনে।
তাহলে যেমন কি আছে ইন্টেম বা জিঞ্জিভালিস, আর ইন্টেস্টিনে কি থাকে যেমন ইন্টেম বা কলাই, ইন্ডোলিভেক্স নানা, আয়োডেমিয়া বুসলি এবং ডাইন্ডোমিয়া ফ্রাজিলিস, এগুলো হলো তোমার হলো রিটার্নের জন্য, বাই বাই আমার ধরবো না। তাহলে ইন্টারনাল হিস্টোরিটিকে এখন আমরা পড়ি। কোথায় থাকে এটা? এটা ওয়ার্ল্ড ওয়াইড, পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে এটা থাকে না। এবং হ্যাবিটেট থাকে কোথায়? এই ইন্টারনাল হিস্টোরিটিটা তিনটা ফর্ম, একটা সিস্ট, প্রিসিস্ট, সিস্ট এবং ট্রপোজয়েড। তাহলে কোনটা কথা থাকতেছে দেখো, ট্রপোজয়েড থাকে হলো তোমার হলো in the mucus and submucous layer in the large intestine. লার্জ ইন্টেস্টাইনের থাকতেছে কোথায়? মিউকাস এবং সাবমিউকাস লেয়ারে। লুমেনে থাকে না, কিন্তু লুমেনে নয়, নট লুমেন, মিউকাস এবং সাবমিউকাস লেয়ার ইন দ্য লার্জ ইন্টেস্টাইন। আর সিস্টটা থাকতেছে কোথায় দেখো? ইন দ্য লুমেন অফ ইন্টেস্টাইন। অবশ্যই এটা ভুলে যাবা না, ভাইবাতে ইনভ্যারিয়েবলি দ্বারা রিটেন তো আসবে। এগুলো বেসিক কোশ্চেন, এগুলো জিনিস তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তাহলে ট্রপোজয়েড তোমার লুমেনে থাকে না, থাকতেছে কোথায়? তার যে লার্জ ইন্টেস্টাইন যে মিউকাস সাবমিউকাস লেয়ারে থাকে। আর সিস্ট থাকতেছে হলো তোমার লুমেনে থাকতেছে, লুমেন অফ ইন্টেস্টাইন। এখন এই যে মরফোলজি আমরা দেখবো, ট্রপোজয়েড, সিস্ট, প্রিসিস্ট কেমন, এগুলো আমরা দেখবো। তো এগুলো তোমাদের রিটেন পরীক্ষায় আসে, এবং এগুলো তোমার ফিগার আঁকা শিখবা, ফিগার এখন থেকে তোমরা আঁকবা, পরীক্ষা আসে। ট্রপোজয়েড, এটাকে আমরা গ্রোয়িং স্টেজ বলি বা অ্যাক্টিভ স্টেজ বলি বা ভেজিটেটিভ সেল বলি বা ফিডিং স্টেজ বলি, এবং এই স্টেজেই তারা লেশন করে। আমাদের যে যে ডিসেন্ট হয় বা অর্থাৎ ডিজিজ করে, এই ট্রপোজয়েডের মাধ্যমেই তোমার ডিজিজ করে। তার প্যাথোজেনিক স্টেজটাই তোমার হলো ট্রপোজয়েড, ঠিক আছে? শেপটা কেমন? নট ফিক্সড বিকজ অফ কনস্ট্যান্টলি চেঞ্জিং পজিশন। তুমি অলরেডি ওই যে অ্যামিবা পরে আসো, ইন্টারমিডিয়েট এসএসসি থেকে তো সম্ভবত পড়া আছে, হয় নাকি? এসএসসি ইন্টারমিডিয়েট সবগুলো অ্যামিবা পড়া হয়। এটা কিন্তু শেপ ফিক্সড নয়, কি জানো, এটা সবসময় চেঞ্জ, তার পজিশন চেঞ্জ করে, তাহলে শেপ, পজিশন চেঞ্জ করার সময় তার শেপও চেঞ্জ হয়ে যায়। সাইজ কত? 16 to 40 মাইক্রন। আর এটাকে আমরা পার্টটাকে ভাগ করি, একটা সেল যেহেতু সেল, তাই তো, এটা হলো ইউনিসেলার, তাই তো। এখন সেলের একটা সেলে কি থাকে? সাইটোপ্লাজম থাকে, আর একটা হলো নিউক্লিয়াস থাকে, তাই তো। এখন সাইটোপ্লাজমটাকে আমরা ভাগ করবো দুই ভাগে, একটা হলো অ্যাক্টোপ্লাজম আর একটা হলো এন্ডোপ্লাজম। অ্যাক্টোপ্লাজম কোনটা? এই যে বাইরে যে পোর্শনটা, এটাকে বলবো, বাইরে যে পোর্শনটা এটাকে বলবো অ্যাক্টোপ্লাজম, প্লাজম। এবং ক্লিয়ার এবং ট্রান্সপারেন্ট, স্বচ্ছ একদম, বাইরের অংশটা দেখো স্বচ্ছ, হ্যাঁ, বাইরের অংশ এটা হলো অ্যাক্টোপ্লাজম, যেহেতু বাইরে থাকে। আর ভিতরে যেটা থাকবে সেটা হলো এন্ডোপ্লাজম। এই এন্ডোপ্লাজমে কি থাকে দেখো, এখানে দেখো, এই যে কালো গুলো দেখতেছো, এবং এখানে গ্র্যানুল থাকে, অনেক গ্র্যানুল আছে দেখো, অনেক গ্র্যানুল আছে। তারপরে এর মধ্যে কি থাকে? আরবিসি থাকে, লিউকোসাইট বা ডব্লিউসি থাকে, এবং টিস্যু ডেব্রাইড। এখন তোমাদের কোশ্চেন হয়তো বলতে পারো যে স্যার তাদের তাহলে তারা একটা জীব, মানে কি অ্যানিমেলের মতোই, তার রক্ত আছে, সবই আছে, তাহলে একটা ম্যান বা অ্যানিমেলের মতোই তো। আসলে কি তাই? তাদের রক্ত থাকে? থাকে না। এই যে ব্লাড এবং ডব্লিউসি আসলে কি হবে? এরা আমাদের ইন্টেস্টাইনে যখন থাকে, তখন তখন আমাদের ইন্টেস্টাইনে লেশন করে, ওই লেশন থেকেই যে ব্লাড বের হয়, এগুলো তারা খেয়ে ফেলে, টিস্যু ডেব্রাইডগুলো খেয়ে ফেলে। ওই জন্য তোমার এখানে কিন্তু এই যে এই যে এই কালচে কালচে এগুলো দেখতেছো, এগুলো কিন্তু তোমাদের হলো, এগুলো কিন্তু আরবিসি ডব্লিউসি।
ঠিক আছে, ছোটগুলো আরবিসি, বড়গুলো হলো ডব্লিউবিসি। ওকে, এরপরে এসো নিউক্লিয়াস। সাইটোপ্লাজম গেল নিউক্লিয়াস। নিউক্লিয়াস, এই যে এই নিউক্লিয়াস আছে, এটাকে আমি বড় করে একটু দেখাচ্ছি। দেখো এই নিচেটা, এটা বড় করে দেখাচ্ছি। এটা শেপটা কেমন, স্ফেরিক্যাল বা রাউন্ডেড, তাই তো? সাইজ কত, 4 to 6 মাইক্রন। যদি সাইজটা খেয়াল নাও থাকে সমস্যা নাই। এবং স্ট্রাকচারের মধ্যে কি আছে, এই সেন্টারে যেটা থাকে, এই যে স্মল ডট লাইক স্ট্রাকচার, এটাকে বলবো হলো ক্যারিওজোম। এই নিউক্লিয়াসের মাঝখানে যেটা থাকে সেটা হলো ক্যারিওজোম। হ্যাঁ, তাহলে এই ক্যারিওজোম কেমন, স্মল ডট লাইক সেন্ট্রাল পজিশন সারাউন্ডেড বাই এ ক্লিয়ার হ্যালো। তাহলে এই যে মাঝখানে কালচে দেখতেছে, এটা স্মল ডট লাইক, এটা ক্যারিওজোম। এবং এর একে ঘিরে থাকে একটা ক্লিয়ার হ্যালো, সাদা একটা, দেখো একটা হ্যালো, এটা হলো হ্যালো। তারপরে তারপরে কি, এটাকে কাভারিং করে থাকতেছে বাইরের পোর্শনটা, এটা হলো নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন, ঠিক আছে, এটাকে নিউক্লিয়ার মেমব্রেন। এখন এই নিউক্লিয়ার মেমব্রেন এবং এই সেন্ট্রাল ক্যারিওজোম, এটাকেই পার্টস করে থাকে তোমার হলো, এটাকেই তোমার ট্রেভার্স করে থাকে। সাইকেলে যেমন তুমি স্পোক দেখছো, বা মোটর সাইকেলের স্পোক আছে না, এই স্পোকের মতোই তোমার কিছু স্পোক থাকে। ঠিক আছে, এগুলো হলো রেডিয়াল অ্যারেঞ্জমেন্ট। এটাই তোমার হলো, এই দেখো স্পোকের মতো রয়ে গেছে। ঠিক আছে, এটাই। তাহলে নিউক্লিয়ার মেমব্রেন ডেলিকেট এবং লাইন উইথ এ সিঙ্গেল লেয়ার অফ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ফাইন ক্রোমাটিন চ্যানেল। আর এই ক্যারিওজোম এবং নিউক্লিয়ার মেমব্রেন এর মাঝে কি থাকে, এই স্পেস বিটুইন দ্য ক্যারিওজোম and nuclear membrane is traversed by lining network having spoke like radial arrangement। তাহলে মাঝখানে থাকতেছে তোমার ক্যারিওজোম, আর সবচেয়ে বাইরে কাভারিং হয়ে থাকছে নিউক্লিয়ার মেমব্রেন। এখন নিউক্লিয়ার মেমব্রেন এবং ওই ক্যারিওজোম, এটাকে আবার ট্রেভার্স করে থাকতেছে কিছু লাইনিং নেটওয়ার্ক থাকতেছে। এগুলো জাস্ট হলো তোমার স্পোকের মতো থাকতেছে। এই হলো তোমার হলো নিউক্লিয়াস। ওকে, এখন এই এদের, এটা তোমার জানবা, এই যে তোমার ইন্টারহিস্টোরিকা, এরা কিন্তু মুভমেন্ট করে, অলরেডি আমরা জানছি যে নট ফিক্সড, কন্টিনিউয়াসলি চেঞ্জ করে জায়গা। মুভমেন্ট কিভাবে করে, স্লো গ্লাইডিং মুভমেন্ট, আস্তে আস্তে চলবে। গ্লাইডিং কি, গড়ায় গড়ায় যাওয়া, তাই না? এটি স্লো গ্লাইডিং মুভমেন্ট। ধাইবার জন্য অবশ্যই ভালো করে চলবা, জানবা, অবশ্যই খেয়াল রাখবা। স্লো গ্লাইডিং মুভমেন্ট, এর মুভমেন্টটা কেমন, স্লো গ্লাইডিং মুভমেন্ট, আস্তে আস্তে গড়ায় গড়ায় যাবে। ফিজিক্সটা সাধারণত বলবো না, এটা পরীক্ষা আসে না, এটা আসে না। তাহলে তোমার তাহলে জানলা হলো ট্রপোজয়েড এবং ট্রপোজয়েডের, এটা ডেসক্রিপশন জানলা। তাহলে এগুলো তোমার ভালো করে আঁকা শিখবে এখন থেকে। এরপর আসো প্রিসিস্ট, আর বলবো না, সিস্টে চলে আসো। সিস্ট, এটাও তোমাদের রিটেন পরীক্ষায় আসে। সিস্ট হলো কি রাউন্ডেড, রাউন্ডেড এবং সারাউন্ডেড বাই হাইলি রিফ্লেক্টাইল মেমব্রেন কল সিস্ট ওয়াল। এই সিস্টের যে কাভারিং করে যেটা থাকে, সেটা হলো যে মেমব্রেনটা থাকে, এটা হাইলি রিফ্লেক্টাইল। ঠিক আছে, রিফ্লেকশন করে মনে হয় এরকম। আবার সিস্ট যখন তোমার তৈরি হয়, প্রথম যখন তৈরি হয়, সিস্ট কখন তৈরি হয়, সিস্ট কিন্তু এমনিতে তৈরি হয় না, তাই তো? একটা ব্যাকটেরিয়াতে যেমন দেখছো যে যখন তার বেঁচে থাকার তাগিদে সে তৈরি করে, যখন তার আবহাওয়া তার ডিসঅর্ডারে চলে আসে, তখনই কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যেমন ক্লোস্ট্রিডিয়াম ব্যাসিলাস, সেটা সিস্ট তৈরি করে। তেমনই তোমার ইন্টারহিস্টোরিকেও তারা ইন্টেস্টাইনে থাকে, তখন যখন তাদের আবহাওয়া তাদের ডিসঅর্ডারে চলে যায়, তখন ট্রপোজয়েড থেকে সিস্ট হয়। ঠিক আছে, এখন এই সিস্টটা তোমার প্রথমে যখন তৈরি হবে, সিস্ট বিগিনস অ্যাজ এ ইউনিনিউক্লিয়েট বডি। তখন নিউক্লিয়াস থাকবে একটা মাত্র, এই জন্য বলা হচ্ছে ইউনিনিউক্লিয়েট বডি, একটা মাত্র থাকবে।
but soon divides by binary fission and develops into binucleate and quadrinucleated body. তাহলে প্রথম স্তর হলো একটা নিউক্লিয়াস দিয়ে তারপরে বাইনারি ফিশনের মাধ্যমে তোমার দুইটা নিউক্লিয়াস তৈরি হবে, তখন বলো বাইনিউক্লিয়েটেড বডি। তারপরে আবার ওটা আবার বাইনারি ফিশনের মধ্যে আবার ইয়ে আহ, ইয়ে করে তখন হবে তোমার চারটা নিউক্লিয়াস হবে, কোয়াড্রিনিউক্লিয়েট বডি। তাহলে একটা একটা নিউক্লিয়াস থেকে দুইটা হলো, দুইটা নিউক্লিয়াস থেকে চারটা নিউক্লিয়াস হলো। ঠিক আছে? আচ্ছা, এখন এই নিউক্লিয়াসের এখন আমরা ভাগ করবো সাইটোপ্লাজমে কি কি থাকে দেখো। সাইটোপ্লাজমে থাকে হলো ক্রোমাটোয়েড, একটা হলো আর্লি স্টেজে কি কি থাকে। আর্লি স্টেজে ক্রোমাটোয়েড বার্স যখন শুরু হলো, যখন সিস্টে যখন গঠন হলো, তখন থাকে তোমার ক্রোমাটোয়েড বার্স এবং গ্লাইকোজেন ম্যাশ থাকে। কিন্তু যখন তোমার এই সিস্টটা যখন ম্যাচিউর হয়ে গেল, তখন কিন্তু তোমার এই যে গ্লাইকোজেন ম্যাশ এবং ক্রোমাটোয়েড বার আর থাকবে না। ঠিক আছে? আমার ফিগারটা দেখি, এই দেখো, এইটা দেখো, প্রথমটা দেখো, প্রথম আর দ্বিতীয়টা দেখো, এগুলো হলো তোমার হলো যখন শুরু হলো তখন এগুলো প্রথম শুরু হলো ইউনিনিউক্লিয়েটেড বডি, একটাই তোমার হলো নিউক্লিয়াস। তারপর আবার ওটা বাইনারি ফিশনের মাধ্যমে তৈরি হলো তোমার হলো দুইটা নিউক্লিয়াস, বাইনিউক্লিয়েট বডি। এবং এই আর্লি স্টেজে তোমার কি এই যে কালোগুলো হলো ক্রোমাটোয়েড বার, আর এই যে সাদা হলো এটা হলো গ্লাইকোজেন মাস। ঠিক আছে? এই দুটো থাকে। তারপর এই দুটা যখন ম্যাচুর হয়ে গেল, তখন এই যে দুইটা নিউক্লিয়াস থেকে তখন তৈরি হলো তোমার কি চারটা নিউক্লিয়াস। এবং এইখানে দেখো ক্রোমাটোয়েড বারও নাই, গ্লাইকোজেন মাসও নাই। ওকে? এবং এই যে এই ম্যাসিউর কোয়াড্রি, তাহলে এই যে এটাকে বলবো কি ম্যাসিউর কোয়াড্রিনিউক্লিয়েটেড সিস্ট। এটাই তোমার হলো ইনফেক্টিভ স্টেজ। এটাই ভাইবার জন্য অবশ্যই জানবা যে ইনফেক্টিভ স্টেজ কোনটা। এই হলো ম্যাসিউর কোয়াড্রিনিউক্লিয়েটেড সিস্ট। এটা অবশ্যই ভালো করে খেয়াল রাখবা। শুধু সিস্ট বললে আমরা মানবো না, তখন ফেসাবো। ঠিক আছে? এরপর আমরা কিছু টার্ম জানবো। একটা হলো এক্স সিস্টেশন, এন সিস্টেশন এবং মাল্টিপ্লিকেশন। এক্স সিস্টেশন কি? যে এই যে আমি আগে বললাম যে সিস্ট ইনফেক্টিভ স্টেজ, তাই তো? এবং এগুলো অরফিক্যাল রুটে আমাদের বডিতে প্রবেশ করে। একটা সিস্ট যখন আমরা একটা সিস্ট যখন আমরা অরফিক্যাল রুটে আমাদের বডিতে প্রবেশ করতেছে, যখন সে স্মল ইন্টেস্টাইনে গেল, ওই সিস্ট থেকে প্রথমে ট্রফোজয়েড, ঠিক আছে, ট্রফোজয়েড স্মল ইন্টেস্টাইনে যখন গেল তখন হবে ট্রফোজয়েড। এটাকে বলা হচ্ছে এক্স সিস্টেশন। এক্স এক্স মানে কি সিস্ট থেকে বের হয়ে আসা, তাই তো? এক্স, খেয়াল রাখবেন, এক্স সিস্টেশন মানে সিস্ট ছিল, সেখান থেকে বের হয়ে সে ট্রফোজয়েড তৈরি হবে। তাহলে কি হলো, ডিফাইন করবো কি ট্রান্সফরমেশন অফ সিস্ট টু ট্রফোজয়েড, এটাই হলো এক্স সিস্টেশন। কোথায় হয়? এক্স সিস্টেশন অকার্স উইদিন দ্য লুমেন অফ স্মল ইন্টেস্টাইন। যখন খাচ্ছি তখন স্টমাকে কোনো চেঞ্জ হবে না, স্মল ইন্টেস্টাইনে গেল, সেখানে সেখানে সিস্ট থেকে তোমার ট্রফোজয়েড বের হয়ে আসলো। এটাকে বলা হচ্ছে হলো এক্স সিস্টেশন। আর অ্যান সিস্টেশন কি? এই যে ট্রফোজয়েডটা তৈরি হলো, এটা গেল কোথায়? লার্জ ইন্টেস্টাইনে গিয়ে সে করবে কি মিকোসা সাবমিউকাস লেয়ারে প্রবেশ করবে এবং সেখানে সে ডিজিজ তৈরি করবে। এখন যখন তার আবহাওয়া, যখন তার ডিসকভারে চলে যাবে, তখন হবে কি, তখন সে ওই যে ট্রফোজয়েড আবার চেঞ্জ হয়ে হবে সিস্ট, এবং ওটা হবে লার্জ ইন্টেস্টাইনে। ঠিক আছে? যেহেতু তারা থাকে লার্জ ইন্টেস্টাইন, সেহেতু ওইখানে বের হয় তারা তৈরি হবে সিস্ট, ট্রফোজয়েড থেকে তৈরি হবে সিস্ট। তাহলে এটাকে বলা হচ্ছে অ্যান সিস্টেশন। অ্যান মানে কি? অ্যান প্লাস সিস্টেশন মানে কি ট্রফোজয়েড সিস্ট তৈরি হবে। Transformation of cyst opposite to cyst and occurs only within the lumen of large intestine.
আর মাল্টিপ্লিকেশন কেমন করে হয়? এটা ট্রপোজয়েড যখন বংশবৃদ্ধি করে কি হবে? বাই বাইনারি ফিশন। এই তিনটা টার্ম অবশ্যই জানবা, ভাইবার জন্য জানবা। এখন এই যে ওভারঅল একটা লাইফ সাইকেল যদি আমি বলি, ডেফিনিট হোস্টকে, ম্যান ইজ দ্য ওনলি হোস্ট, ডেফিনিট হোস্ট, ওর অন্য কোনো হোস্ট নাই। কি জন্য? মানুষ যখন মনে করো আসে, রিসেন্টলি হলো, পায়খানা করে দিল, সে খাবারকে দূষিত করলো বা পানিকে দূষিত করলো, তাহলে তখন হলো কি, আহ, তাহলে সেখানে সেটা খাইলে আমার ইনফেকশন হচ্ছে, তাই তো? তাহলে হোস্ট আমরা একটাই বলতে পারি, সেখানে হোস্টে গেল না কেন? তো তাহলে একটাই বলতে পারি, ম্যান ইজ দ্য ওনলি হোস্ট, দ্যাট মিনস ডেফিনিট হোস্ট। থাকে কোথায় কোলনে সিস্টেম, মানে লার্জ ইন্টেস্টাইন বললেও হবে, সমস্যা নাই, লার্জ ইন্টেস্টাইন। ইনফেক্টিভ স্টেজ অবশ্যই ভালো করে জানবা, ম্যাচিউর কোয়াড্রিনিউক্লিয়েটেড সিস্ট, ভুল করা যাবে না, শুধু সিস্ট বলা যাবে না, এগুলো বেসিক কোশ্চেন এগুলো। আর রুট অফ ইনফেকশন অলরেডি তোমার আনসার, ফিকর আর রুটে। ফিকর আর রুট বলতে কি বোঝায়? ফিকাল কন্টামিনেশন অফ ওয়াটার, ফুড অ্যান্ড ভেজিটেবল। অবশ্যই মোড অফ ইনফেকশন অবশ্যই ভালো করে জানতে হবে। হ্যাঁ। আর ইনফেকশন ইনকিউবেশন পিরিয়ড কত? 4 to 5 days। লেশন তো করে করে কোথায় করে? লার্জ ইন্টেস্টাইন। এবং প্যাথোজেনিক স্টেজ কোনটা? ট্রপোজয়েড। তাহলে লেশন তৈরি করতে তোমার হলো ট্রপোজয়েড, আর বাঁচার জন্য ইনফেক্টিভ স্টেজটা হলো ন্যাসেল কোয়াড্রিনেটেড। এইটাই অবশ্যই ভালো করে জানবা। এখন আমরা লাইফ সাইকেল জানবো। এটা অনেক সময় রিটেনে আসে, ভাইভাতে আমরা ধরবো না। কিভাবে হয় দেখো, ম্যাসুর কোয়াড্রিনিউক্লিয়েটেড সিস্ট ফরওয়ার্ড উইথ কন্টামিনেটেড ফুড অর টেক্স। মানুষ ডেফিকেট করলো, তারপর সেটা কি, পানিকে দূষিত করলো, বা তোমার হলো খাবারকে, ফলমূল বা সবজি, এগুলোকে দূষিত করলো, তাই তো? যেমন মানুষ যেখানে সেখানে পায়খানা পায়খানা করে দেয়, তাই না? মানুষ যেখানে সেখানে পায়খানা করে দেয় না? অনেকে টাউনের ভিতরে দেখো, যারা হয়তো অবস্থা ভালো, এখন এখন অবশ্য ভালোই, সবাই স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করে, কিন্তু অনেকে দেখবা, এই যে যেমন বস্তিগুলো আছে, দেখবা যে যেখানে সেখানে পায়খানা করে যাচ্ছে। আবার গ্রামে দেখো, গ্রামেও এখন স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করে, কিন্তু অনেকেই দেখো যে ওখানে কাজ করতেছে, যেখানে সেখানে পায়খানা করে যাচ্ছে। একটা সবজি ক্ষেত আছে, সেখানে গিয়ে সে বসে গেল, তাই তো? তাহলে ওই সবজি খেতে বসলো, ওই সবজি ক্ষেত থেকে আমরা, মনে করো ওই সবজিটা আমরা কাঁচা সবজি যদি খাই, রান্না করে খাইলে তো সমস্যা নাই, কিন্তু কাঁচাই খাচ্ছি আমরা, যেমন সালাদ আমরা খাই, সেটা কাঁচাই খাই, তাই তো? ওই সালাদ গুলো খাচ্ছি, তাহলে আমি ইনফেকশন হয়ে যাব, হবে। তারপরে মনে করো টিউবওয়েল, এই যে মনে করো টিউবওয়েল যদি মনে করো পানি না খায়, হ্যাঁ, অনেকে, বা ওই পানি দূষিত হয়ে গেল, হুম, তাহলে হবে। আবার দেখো ঢাকা শহরে দেখো, এই যে তোমার সিওয়ারেজ লাইন এবং পানির যে লাইন কাছাকাছি, দুটো লাইন ফেটে একসঙ্গে জড়ো হচ্ছে, তাহলে কি হবে? ওইখান থেকে ওই পানিটা আমরা যদি খাই, তাহলে অবশ্যই তুমি ইনফেক্টেড হয়ে গেলা, তাই তো? এবং এইটা আরেকটা জানবা, ওই যে ওয়াসা, ওয়াসা করে কি তোমার হলো, ওয়াসা বলবো না কি বলবো, সিটি কর্পোরেশন যে পানি যে বিশুদ্ধ করে দেয় কি, ক্লোরিন সলিউশন দিয়ে দূষিত করে দেয়। কিন্তু এই যে সিট গুলা কিন্তু দে আর রেজিস্ট্যান্ট টু ক্লোরিন। ক্লোরিন দিয়ে তোমার ব্যাকটেরিয়া মারা যাবে, কিন্তু তোমার এই এইটা কিন্তু এই সিস্ট মারা যায় না। যা বলে কিন্তু ওই ক্লোরিন সলিউশন দিলেও কিন্তু তোমার কিন্তু আমরা ইনফেক্টেড হবো। কিন্তু এই সাথে যেটা আছে ভালো করে দেখে নিও। তাহলে মেসোর কোঅর্ডিনেটেড সিস্ট সোয়ালারড উইথ কন্টামিনেটেড ফুড গেল। এটা কি? পাস আর্ন অন ব্লাড থ্রু দ্য স্টমাক বিকজ দে আর হাইলি রেজিস্ট্যান্ট টু স্টমাক অ্যাসিড। স্টমাকে যখন গেল, সেখানে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, তার উপর কাজ করতে থাকে, কিন্তু এই হাইড্রোক্লোরিক অ্যাসিড তাদেরকে মারতে পারবে না, কিন্তু তারা রেজিস্ট্যান্ট। যা বলে কি হবে, তারা স্মল ইন্টেস্টাইন চলে গেল। স্মল ইন্টেস্টাইনে excitation occurs due to dilation of cyst wall by trypsin and acids the small intestine. স্মল ইন্টেস্টাইন যখন গেল,
সেখানে কি করবো, ট্রিপসিন আমাদের যে ডাইজেস্টিভ এনজাইম আছে ওই সিস্ট ওয়ালের উপর কাজ করবে এবং সিস্ট ওয়ালকে ভেঙে দেবে। ভেঙে দিলে তোমার সিস্ট থেকে তৈরি হলো ট্রপোজয়েড। তার মানে ওটাকে বলা হচ্ছে এক্সিস্টেশন, তাই তো? তাহলে এটা হচ্ছে কোথায়, স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন ট্রপোজয়েড হলো, ট্রপোজয়েড হয়ে এখানে দেখো প্রথম যে তোমার এই যে সিস্ট হয়ে গেল, প্রথম যেটা বাইর হবে কি, এই সিস্ট লিভার্স সিঙ্গেল অ্যামিবা। একটা সিস্ট থেকে একটাই অ্যামিবা তৈরি হবে এবং উইথ তার থাকে কি 4 নিউক্লিয়াই, টেট্রাই নিউক্লিয়েট অ্যামিবা। তার মানে কি একটা বেসের কয়টা নিউক্লিয়াস সিস্টের কয়টা নিউক্লিয়াস থাকে, 4টা নিউক্লিয়াস থাকে। এই জন্য এখানে বলা হচ্ছে সিঙ্গেল অ্যামিবা উইথ 4 নিউক্লিয়াই। তাহলে প্রথম যে সিস্ট থেকে তোমার লিভার হলো একটা অ্যামিবা তৈরি হলো, সেখানে 4টা নিউক্লিয়াস হবে, বুঝলা? ওইটা বা তোমার বাইনারি ফিউশনের মাধ্যমে তৈরি হবে 8, আমি বলি 8টা তৈরি হবে। এটাকে বলা হচ্ছে ইয়ং ট্রপোজয়েড এবং এগুলোই তোমার ডিজিজ করবে। এখন এই পর্যন্ত ইয়ং ট্রপোজয়েড হলো, এখন কি হবে দেখো, ইয়ং ট্রপোজয়েড তৈরি হলো, ওটাকে আমরা বলি ইয়ং, আমি বলিও বলতে পারি। এগুলো তোমার টিস্যু, ইনভেড দ্য টিস্যুর ভিতরে চলে গেল এবং কোথায় পর্যন্ত যাবে, আলটিমেটলি লোজ ইন দ্য সাবমিউকাস টিস্যু অফ দ্য লার্জ গাট, দ্য নর্মাল হ্যাবিটেট। নর্মাল হ্যাবিটেট অলরেডি আমরা জানছি কি মিউকাস এন্ড সাবমিউকাস, তাই তো? সেখানে তারা চলে যাবে। হ্যাঁ, তাহলে টিস্যু ইনভেশন করলো এবং মিউকাস সাবমিউকাস লেয়ার চলে গেল। সেখানে গেলে কি হবে, গ্রো অ্যান্ড মাল্টিপ্লাই বাই বাইনারি ফিশন। তারপর সেখানে গিয়ে কি তারা গ্রো করবে, মাল্টিপ্লাই করবে বাই বাইনারি ফিশন করবে। মানে কি একটা থেকে দুটা, দুটা থেকে চারটা, চার থেকে আটটা, এইভাবে বংশবৃদ্ধি করবে। এবং এই বংশবৃদ্ধি করতেছে পাশাপাশি তারা যে গ্রো গ্রো করতেছে, এই সময় কি করবে, তাদের তো খাবার প্রয়োজন, তাই তো? এই সময় কি করবে, ডিউরিং গ্রোথ তারা এটা সিক্রেটস এ প্রোটোলাইটিক এনজাইম, নাম হলো কি হিস্টোলাইসিন, তাদের নেশাটা হিস্টোলাইসিন নেশা। এই এনজাইমটা কি করবে, টিস্যুকে ডিস্ট্রাকশন করবে, যার ফলে তোমার টিস্যু নেক্রোসিস হয়ে গেল। ঠিক আছে, এই নেক্রোসিস, টিস্যু ডিস্ট্রাকশন, নেক্রোসিস যখন হয়ে যাবে, তখন যে সিমটমটা হবে, তখন হবে ওটাকে আমরা বলি অ্যাকুট ডিসেন্ট্রি, অ্যাকুট অ্যাটাক অফ অ্যাকুট ডিসেন্ট্রি। অ্যাকুট ডিসেন্ট্রি হলো, তারপরে কি হবে, তারপর আবার ওই যে প্রথম তো সুপারফিশিয়াল থাকলো, সেখান থেকে তোমার আবার ডিপ লেয়ারে চলে যাবে, একটা মিউকাস লেয়ার পর্যন্ত চলে যাবে। সাবমিউকাস লেয়ার ছিল, সেখান থেকে আরো মিউকাস লেয়ারে চলে যাবে এবং আশেপাশের যে অর্গান সেখানেও চলে যাবে, যেমন লিভারও চলে যেতে পারে, স্প্লিনে চলে যেতে পারে, বা আরো অনেক অর্গানে যেতে পারে। ঠিক আছে, এই জন্য কি বলা হচ্ছে, টপজয়েড মে এন্টার ইনটু লিভার লেয়ার এন্ড মে সাবলাইজ টোটাল ভেইন ইনটু লিভার গেল। তারপরে লিভার লেয়ারে চলে গেল, যাওয়ার পর আস্তে আস্তে আমাদের কি ইনফেকশনটা ভালো হয়ে থাকবে, হোস্ট ডিফেন্স আমাদের বাড়তে থাকবে, তখন আর সে থাকতে পারবে না। এই জন্য বলা হচ্ছে ইফেক্ট অফ প্যারাসাইট গ্রাজুয়ালি টার্ন ডাউন, যার ফলে তার যে ক্ষমতাটা কমে যাবে এবং আমার হোস্ট ডিফেন্স বাড়ে গেল। যার ফলে হোস্ট ডিফেন্স যখন বেড়ে গেল কি, লেশন আস্তে আস্তে হিল হয়ে যাবে। হিল যখন হয়ে যাবে, আবার তখন সে আর তখন সেখানে বাঁচতে পারবে, থাকতে পারবে না। তখন কি ওই টপোজয়েডটা আবার সে লুমেনে চলে গেল। কোন লুমেনে চলে গেল, লার্জ ইন্টেস্টাইন এখানে চলে আসলো। ঠিক আছে, লার্জ ইন্টেস্টাইনে যখন চলে গেল, ওই লার্জ ইন্টেস্টাইনের যে এনভায়রনমেন্টটা তার জন্য ডিসকভারে চলে যাবে, তখন সে ওখান থেকে তৈরি করবে সিস্ট, ওটাকে বলবো অ্যানসিস্টেশন। ঠিক আছে, তাহলে অ্যানসিস্টেশন অফার্স তখন হয় আনফেভারেবল কন্ডিশন, যেমন ফুড ডেপ্রাইভেশন, ডিহাইড্রেশন in the lumen of colon, accumulation of waste product, cold temperature. একটা মিউকাস সাবমিউকাস লেয়ারে যে টেম্পারেচার আর লুমেনের যে টেম্পারেচার মানে পার্থক্য আছে, ওখানে তুলনামূলকভাবে তার জন্য কোল্ড। ওই কারণে সে এবং সে তো খাবার পাবে না ওখানে, সে তো আমাদের টিস্যু খাইতো, কিন্তু লুমেনে গেলে সে আমাদের সে তার খাবারটা পাবে না, যাবার সে তখন তার অ্যানসিস্টেশন হবে। সিস্ট যখন তৈরি হলো কি হবে, আমরা যখন ডিফিকেট করবো তখন তখন স্টিলের সঙ্গে তারা ক্রস করবে। ঠিক আছে, সিস্ট প্রসেস ফর দ্য ফিচার্স এন্ড কন্টামিনেশন অফ ফুড অর ড্রিঙ্কস, আবার সাইকেল, আবার যদি ওই ফুড অ্যান্ড ড্রিঙ্কস আবার খাই, সাইকেল আবার রিপিটেড করলো। এটা আমরা ফিগারের মাধ্যমে দেখি, দেখো
এই যে এখানে দেখো থাকে কোথায় লুমেনা, এখানে তাই কোথায় মানে যখন ডিফিকেট করতেছে, তাই তো ডিফিকেট যখন করতেছে তখন কোথায় করে, যেখানে সেখানে ডিফিট করতেছে। ধরো সবজি খেতে ডিফিট করলো, বা সেখানে পানি আশেপাশে আছে, হ্যাঁ, সেখানে ডিফিট করলো। এখন ওই খাবারটা মনে করো আমাদের এই যে সবজি, কাঁচা সবজি আমরা যে খেয়ে থাকি, এই যে সবজি এখানে দেখাচ্ছে, এগুলো যদি আমরা খেয়ে থাকি তাহলে ইনফেকশন হবে। তারপরে দেখো, এই যে দেখো খাবার তোমার খোলা আছে, তাই তো, খোলা খোলা খাবার আছে। মাছি ধরো আচ্ছা, এখন মাছি মনে করো ওই যে খোলা খাবার আছে, মাছি মনে করো ওই পায়খানায় বসলো, সেখান থেকে উড়ে এসে সে আবার সে খাবারে খোলা খাবারে বসলো। এখন ওই খাবারটা আমরা যদি খাই তাহলে কি হবে, ইনফেকশন হয়ে গেল। আবার দেখো, এই যে আমরা হোটেলে খাই, যারা বয় বয় যে খাবার দিচ্ছে, তারা যদি মনে করো ঠিক মতো সাবান দেয় না, বা মাটিতে ছাই দিয়ে তোমার পরিষ্কার করে না, তাহলে কি হবে, তাহলে তাদের মাধ্যমে আর আমরা কিন্তু ইনফেকশন হবো। তাহলে এইভাবে তো আমরা অরফিক্যাল রুটে আমরা ইনফেকশন হচ্ছে, তাই তো। আমরা খেয়ে নিলাম, তারপরে কি হলো, স্টোমাকে গেল। স্টোমাকে গেলে কি হবে, দে আর রেজিস্ট্যান্ট টু হাইড্রোক্লোরিক অ্যাসিড, যা বলে একবারে উইদাউট অল্টারেশনের মাধ্যমে তারা চলে গেল কোথায়, এই যে পরে দেখো স্টোমাক দিয়ে আসলো স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন যখন আসলো কি, সেখানে ট্রিপসিন সেখানে কাজ করতেছে, কাজ করে ওয়ালটাকে, ওয়ালের উপর কাজ করে ওয়ালটা ডিজলভ করে হয়ে গেল, তখন সেখান থেকে তোমার বাইরে হলো কি, একটা অ্যামিবা বাইর হলো। ওই অ্যামিবা যখন বাইর হবে তখন তার নিউক্লিয়াস কত থাকবে, যেহেতু ম্যাসেল কোঅর্ডিনেটেড সিস্টের নিউক্লিয়াস থাকে 4টা, তাহলে এটা এটা হবে তোমার একটাই অ্যামিবা বাইর হবে, কিন্তু ওর নিউক্লিয়াস থাকবে 4টা। এটা আবার বাইনারি ফিশনের মাধ্যমে 8টা অ্যামিবা তৈরি হবে। ওটাকে আমরা বলে কি, ইয়ং অ্যামিবা বলি, বা ইয়ং ট্রফোজয়েড। এখন ইয়ং ট্রফোজয়েড তো করবে কি, তখন সে যে টিস্যুকে ইনভেট করবে, টিস্যুকে সে ইনভেট করে সে একবার সাবমিকাস লেয়ার এবং মিকাস লেয়ার পর্যন্ত চলে যাবে, গিয়ে ওইখানে সে লেশন করবে। কার মাধ্যমে করবে, ওটা তখন সে একটা এনজাইম তৈরি করবে, নাম হলো তার নেশাটা হিস্টোলাইসিন নেশার। ওটা তোমার টিস্যুকে ডিস্ট্রয় করবে, নেক্রোস করবে, এবং ওইটাই সে খাবে, খেয়ে ফেলবে, তাই তো। খেয়ে ফেললো, যার ফলে সে আরবিসি ডব্লিউসি এগুলো সে টিস্যু ডেভেলপ সে খাচ্ছে। আস্তে আস্তে হবে কি, আস্তে আস্তে পরে হয়ে গেলে দেখো, আমাদের যখন হোস্ট টলারেন্স যখন বেড়ে যাবে, তার ক্ষমতা আস্তে আস্তে কমে যাবে। এরপরে হবে কি, লেশনটা হিল হতে থাকবে এবং সে ওখানে আর থাকতে পারবে না। সে তখন সেখান থেকে চলে আসলো কি, এখানে দেখো লুমিনে চলে আসলো। লুমিনে চলে আসলে, লুমিনের যে টেম্পারেচার, সে কোল্ড, তারপর সে খাবার পাচ্ছে না, ওয়াটার পাচ্ছে না, আবহাওয়া ডিসকভারে চলে গেল, তখন বলা হচ্ছে সে করবে কি, সিস্ট তৈরি হবে তখন। এটাকে বলে অ্যানসিস্টেশন। এই অ্যানসিস্ট, এই সিস্টটা যখন যখন তোমার আহ এবং এই যে এই সিস্টগুলো আবার করবে কি, একটা তো এই যে ডিপার লেয়ারে চলে গেল, পাশাপাশি এই যে লিভার, আশেপাশে যে অর্গান সেগুলো চলে যাবে, ঠিক আছে। এরপরে এই সিস্টটা মানুষ আবার মনে করো পায়খানা করে দিল, ওর সঙ্গে বের হয়ে আসলো, এভাবে সাইকেলটা রিপিট হবে, তাই তো। তাহলে এখানে তোমার কোশ্চেনটা তোমার তারা জানবা কোনটা, যে এখানে তাহলে আমরা কোশ্চেন জানবো ইনফেক্টিভ স্টেজ কোনটা, রাফি? মেসির কোয়াড্রিনিউক্লিয়ার। আচ্ছা, এখন যদি বলা হয় ট্রপোজয়েড খাইলা, তাহলে কি তোমার ইনফেকশন হবে? ইয়েস অর নো? নো, নো নো স্যার। হয়, তাহলে কেন ইনফেকশন হবে না? হ্যাঁ, স্টমাক গিয়ে স্টোমাকে যখন চলে গেল, তখন ওই যে এই সেল তাকে ওকে। destroy করে দিবে।
ঠিক আছে। জাবরতন্ত্র এই জন্য বলা হচ্ছে যে মনে করো আমি একটা সিস্ট ম্যাসের কর্ডিনেটের সিস্ট খাইলাম, সরি একটা মনে করো আমরা যখন ওয়াটার খাবো বা খাবার খাবো, একই সঙ্গে তো ট্রপোজেটও খাবো, পাশাপাশি সিস্ট খাবো, তাই তো। তো ধরো শুধু আমরা ট্রপোজেট খেলাম, তাহলে ট্রপোজেট ইনফেকশন করতে পারবে কিনা, এটা ভাইবাতে আমরা ধরি। হ্যাঁ, তাহলে এই জিনিসটা তোমরা জানবা যে এটা হয় দ্য ট্রপোজেট ফেজ ইজ নট ইনফেক্টিভ। হুম, এটা অবশ্যই জানবা। তাহলে প্যাথোজেনিক স্টেজ কোনটা? ট্রপোজয়েট। আর ইনফেক্টিভ স্টেজ হলো ম্যাসেজ কোঅর্ডিনেট সিস্ট। তাহলে এই জিনিসটা তোমরা জানবা। তাহলে অ্যানসিস্টেশন কোনটা, অ্যাক্সিস্টেশন কোনটা, তারপর হলো সাথে নর্মাল হ্যাবিটেট, এই পর্যন্ত এগুলো তোমরা অবশ্যই ভালো করে জানবা। আচ্ছা, এখন আসো এটা পড়ার আগে আমরা এটা আগে জানবো যে তারা লেশন কি কি তৈরি করে। লেশন প্রডিউসড বাই ইন্টারমাইহেটিকা। লেশনকে আমরা ভাগ করব দুইটা হেডিংসে, একটা প্রাইমারি বা ইন্টেস্টিনাল লেশন ইনভলভস দ্য লার্জ ইন্টেস্টাইন, আরেকটা ভাগ করবো হলো সেকেন্ডারি বা এক্সট্রা ইন্টেস্টাইনাল লেশন। এখন এই ইন্টেস্টাইনাল লেশনকে আমরা প্রাইমারি লেশন বলবো। কেন? যে তারা তো ইন্টেস্টাইনে থাকে, এই জন্য ওইখানে যে লেশনটা হবে ওটাকে আমরা প্রাইমারি বলবো। আর যখন ইন্টেস্টাইনের বাইরে যখন থাকবে তখন আমরা বলতে পারি এক্সট্রা ইন্টেস্টিনাল অথবা সেকেন্ডারি লেশন, দুটাই বলতে পারি। ঠিক আছে, এখন লেশন কি কি করে করে দেখো। প্রাইমারি লেশন বা ইন্টেস্টাইনে কি কি লেশন করে, এটাকে আমরা ভাগ করবো দুইটা হেডিংসে, একটা হলো অ্যাকুট অ্যামিক ডিসেন্ট্রি, আরেকটা হলো ক্রনিক ইন্টেস্টিনাল অ্যামিবিয়াসিস। অ্যাকুট অ্যামিক ডিসেন্ট্রি এবং ক্রনিক ইন্টেস্টিনাল অ্যামিবিয়াসিস দুইটা লেশন করবে। এখন অ্যাকুট অ্যামিক ডিসেন্ট্রি এটা কেমন হয়? আলসারটা মাল্টিপল আলসার হবে, ডিপ এবং এক্সটেন্সিভ। মিউকাস ডিপ বলতেছে কি জানো, মিউকাস সাবমিউকাস লেয়ারে তোমার লেশন করতেছে, ওই জন্য বলা হচ্ছে ডিপ। এবং এক্সটেন্সিভ, অনেক জায়গায় তারা লেশন করে। লেশন হবে মাল্টিপল আলসার, ডিপ এন্ড এক্সটেন্সিভ। আর ক্রনিক ইন্টেস্টাইনাল অ্যামিবিয়াসিস বহুদিন থেকে আছে, তখন কি হবে? এখানে অনেকগুলো হইতে পারে। দেখো, প্রথম হবে স্মল আলসারস ইনভলভিং ওয়ানলি দ্য মিউকোজা, শুধুই মিউকোজাতে ইনফেকশন হলো, লেশন করলো এবং সেখানে স্মল আলসার হলো। আবার দেখো সুপারফিশিয়াল আলসার হলো এক্সটেন্সিভ সুপারফিশিয়াল আলসার উইথ হাইপারএমিয়া। তাহলে প্রথম হলো স্মল আলসার, আর হতে পারে কি সুপারফিশিয়াল আলসার হলো কিন্তু এক্সটেন্সিভ, অনেক জায়গা জুড়ে থাকলো, সুপারফিশিয়াল এক্সটেন্সিভ আলসার হলো। এখন এই যে আলসার যে দীর্ঘদিন থেকে আছে, এতে হবে কি যে ওই আলসার গুলো কখনো হবে আবার খুব ভালো হিলিং হবে, বারবার যখন হতে থাকবে তখন তোমার প্যাথোলজি অলরেডি জানছো কি সেখানে স্কার টিস্যু ফর্মেশন করে। তখন সেটাকে বলবো মার্ক স্কারিং অফ ইন্টেস্টাইনাল ওয়াল উইথ, ঠিক আছে, ইন্টেস্টাইনাল ওয়ালে স্কার টিস্যু ফর্মেশন করলো, যার ফলে কি হবে? ইন্টেস্টাইনাল ওয়ালটা হবে থিন হবে, থিনিং হবে, ডাইলেটেশন হবে এবং স্যাকুলেশন হবে, স্যাক তৈরি হবে। ঠিক আছে, তারপরে আর হতে পারে কি এই যে লেশনটা আশেপাশে যে ভিসারা সেখানে যেতে পারে, এই জন্য বলা হচ্ছে এক্সটেন্সিভ অ্যাডেশন উইথ দ্য নেইবারিং ভিসারা। হ্যালো, হ্যাঁ, আচ্ছা। এখন তারপর কি হলো, এই যে স্কার টিস্যু ফর্মেশন হলো, তাই তো। স্কার টিস্যু ফর্মেশন হলে তোমার খারাপ দিক কি আছে দেখো। localized thickening of the intestinal wall leading to narrowing of the lumen of bile. স্কার টিস্যু যখন বেশি তৈরি হলো এবং লোকালাইজড কিছু জায়গায় যেমন তৈরি হলো, তখন সেখানে ঠিক হয়ে যাবে। ঠিক যখন হবে তখন কি লুমেনটাকে ন্যারো হয়ে যাবে না, সেটাই বলা হচ্ছে localized thickening of the intestinal wall leading to a narrowing of the lumen of the bile. আবার ওই থিকেনিংটা যদি গোটা ইন্টেস্টাইনে যদি হয় তাকে বলবো জেনারেলাইজড থিকেনিং। এতে হচ্ছে কি
রেন্ডারিং পালপেবল, এটা তখন সোলনটা বেশি হয়ে যাবে এবং ওটা পালপেট করলে বড় হয়ে যাবে। কে হ্যালো, পালপেবল করা যাবে, তাই তো? পালপেবল। তারপরে কি হবে? ফরমেশন অফ টিউমার লাইক মেসেজ, হ্যাঁ, ফরমেশন অফ টিউমার লাইক মেসেজ অফ জেনারেশন টিস্যু। এবং এই যে পালপেট করা যাচ্ছে তখন সেটা টিউমারের মতো দেখা যাবে। হ্যাঁ, মনে হচ্ছে টিউমার, ওটাকে বলবো অ্যামিবিক গ্রানুলোমা অর অ্যামিবোমা। তাহলে এখানে দেখো, তাহলে ক্রনিক ইন্টেস্টাইন অ্যামিবিয়াস দেখো, প্রথম হলো স্মল আলসার এবং শুধু মিউকাসে ইনভলভ করলো। তারপরে এটা তো ভিতরে গেল। আর কখন হবে? সুপারফিশিয়াল আলসার হবে এবং এটা হবে এক্সটেন্সিভ, অনেক জায়গা জুড়ে হবে। তারপরে এই যে আলসার হচ্ছে, বারবার হিলিং হচ্ছে, এইভাবে হচ্ছে স্কার টিস্যু প্রধান হবে। যখন যখন স্কার টিস্যু বেশি তৈরি তৈরি হবে, প্রথমে হবে কি, ইন্টেস্টাইন ওয়ালটা হবে থিন হবে। থিন হলে কি ডাইলেট হয়ে যাবে এবং স্যাক তৈরি করবে। আচ্ছা, এবং এই যে লেশনটা আশেপাশে যখন ছড়া যাবে, এটা একটা। আর স্কার টিস্যুটা যখন লোকালাইজ, যখন অতিরিক্ত ঠিক যখন হয়ে গেল, তখন তোমার লুমেনটা ন্যারো হয়ে যাবে। আবার যখন গোটা ইন্টেস্টাইন জুড়ে, যখন লার্জ ইন্টেস্টাইন জুড়ে যখন তোমার থিকেনিং হয়ে গেল, তখন পালপেট করা যাবে এবং বড় হয়ে যাবে। এবং পালপেটটা এমন হয় যে মনে হচ্ছে একটা টিউমার লাইক ম্যাস তৈরি হলো, ওটাকে বলি গ্রানুলোমা অর অ্যামিবোমা। এখন এইখানে তোমরা যখন রিটেনে যখন, আচ্ছা এটা শেষ করে আগে, তারপর সেকেন্ডারি অথবা এক্সট্রা ইন্টেস্টাইনাল লেশন। সেকেন্ডারি বলতে পুরো আশেপাশে অর্গানে চলে যাবে। যেমন প্রথম যাবে কোথায়? লিভারে, মেইনলি যায় লিভারে। লিভারের নামটা অবশ্যই আগে বলবা। লিভারে যাবে এবং সেখানে করে অ্যামিবিক লিভার অ্যাবসেস। লাং, তারপরে লিভারের পাশে কি আছে? স্প্লিন। স্প্লিনে গেলে করবে স্প্লিনিক অ্যাবসেস। তারপরে চেস্টে চলে যাবে, সেখানে লাংয়ে করবে অ্যাবসেস, লাং অ্যাবসেস। আর উপরে যখন মাথায় চলে গেল, তখন করবে ব্রেন অ্যাবসেস। আর কিছু করতে পারে, তোমার স্কিনেও করতে পারে, তখন করবে হয়ে গ্রানুলোমারাস আলসারেশন অফ দ্য স্কিন, অ্যাডজনিং এভিসাইলেশন। আর যাতে পারে ইউরোজেন্টাল ট্রাক্টে করতে পারে, তখন যে লেশন হবে অ্যামিবিক ভ্যাজাইনাইটিস, অ্যামিবিক আলসার অফ দ্য পেনিস। যতগুলো লেশন বললাম তার মধ্যে তোমার এক্সটেন্ডেশন, যতগুলো লেশন বললাম তার মধ্যে লিভারে মেইনলি করে আর বাকিগুলো কম করে। ঠিক আছে, তাহলে অবশ্যই লিভারটা বলবো। এবং যদি বলি যে কোথায় এক্সটেনশন ইন্টেস্টাইনাল কোথায় বেশি করে, আমরা লিভারে করে। আচ্ছা, এখন এটা কিন্তু ভাইবা এবং রিটেন দুটোই আসে। রিটেনে যখন তোমরা লিখবা, তখন তোমরা কিন্তু সবগুলোই লিখবা। কিন্তু এই যে অ্যাকাডেমিক রিসেন্টলি তোমার এখন এটা মার্ক কত আর সময় কত আছে, এই হিসেবে ভাগ করে তোমার লিখবা। এই যে ডেসক্রিপশনটা আছে, লিখবা। ভাইভাতে যখন আসবা, তখন কিন্তু তোমার এই যে এত বলার প্রয়োজন নেই। এই যে অ্যাফোর্ডেবল রিসেন্টলি এবং ক্রনিক ইন্টেস্টাইনাল অ্যামিবিয়াসিস, এই দুটো হেডলাইন শুধু বলো, তাহলেই এনাফ। ওকে, অনেকে করে কি সবগুলো বলতে চাই, তো এই ভাইবার জন্য এত কিছু প্রয়োজন না, কিন্তু রিটেনের জন্য তোমরা এগুলো পড়বা। আর এক্সট্রা ইন্টেস্টাইনাল তো এগুলো সবই বলতে হবে। এখন এই যে লেশন করলো, এখন দেখো লেশন, এই লেশনটা কি, আমরা কয়েকটা টার্ম পাবো, এই টার্মগুলো জানবো। অ্যামিবিয়াসিস, অ্যামিবিক ডিসেন্ট্রি এবং হলো ইন্টেস্টিনাল অ্যামিবিয়াসিস, তিনটা টার্ম। এখন এই যে এতক্ষণ আগে বললাম যে ওই লেশনগুলো যতগুলো হইলো, ইন্টেস্টাইন বা এক্সট্রা ইন্টেস্টাইন যতগুলো লেশন, সবগুলোকে আমরা একই ভৌত ভাবে বলবো, একটা টার্মে আমরা ইউজ করবো, সেটাকে বলো অ্যামিবিয়াসিস। ঠিক আছে, যতগুলো লেশন সবগুলোকে আমরা একটাই বলবো, সেটা হলো অ্যামিবিয়াসিস। অ্যামিবিক ডিসেন্ট্রি কখন বলবো? যখন ইন্টেস্টাইন লেশন হবে এবং ডিসেন্ট্রি হবে, তখন সেটাকে বলবো অ্যামিবিক ডিসেন্ট্রি। আর ইন্টেস্টাইনাল অ্যামিবিয়াসিস কখন বলবো?
ইন্টেস্টাইনে যতগুলো লেশন হলো সবগুলোকে আমরা বলবো ইন্টেস্টাইনাল অ্যামিবাসিস। বুঝতে পারলাম? এইটুকুই তোমরা জানবো। তাহলে আমরা একটু পড়ি, এগুলো আমরা ভাইভাতে ধরি। অ্যামিবাসিস বলো বা অ্যামিবিক ডিসেন্ট্রি বলো, ইন্টেস্টাইনাল অ্যামিবাসিস কাকে বলা হয় বলো। বুঝতে পারে না, বলতে পারে না অনেকে। অ্যামিবাসিস কি? It is used clinically to denote all those conditions which are produced in the human host by infection with Enterohistotica in different areas of its infection. Then in Enterohistotica অনেক জায়গায় চলে গেল, ইনভেশন করলো, করে সে যে লেশন তৈরি করলো, যত লেশন গুলো সবগুলোকে আমরা একটা টার্ম বলবো, সেটা হলো অ্যামিবাসিস। ওকে। আর অ্যামিবিক ডিসেন্ট্রি কাকে বললো? Condition in which infection is confined to intestinal canal and characterized by passage of blood and mucus in the intestine. তার মানে তখন সিমটম থাকে, ইন্টেস্টাইনাল লেশন হলো, ইন্টেস্টাইনাল ইনফেকশন হলো, পাশাপাশি তোমার ওই অ্যামিবিক ডিসেন্ট্রি যে ইয়েটা ব্লাড আর মুকাস সেখানে চলে আসলো, এটাকে বলবো আমরা এখন অ্যামিবিক ডিসেন্ট্রি। আচ্ছা, আর ইন্টেস্টাইনাল অ্যামিবাসিস কখন বলবো? ইন্টেস্টাইনে যতগুলো মোস্ট কমন ইনফেকশন, এই যে ডিসেন্ট্রি কখন বলবো? যখন এই যে অ্যাপোডার্মিক ডিসেন্ট্রি এবং ক্রনিক ইন্টেস্টাইনাল অ্যামিবাসিস দুইটাকেই একসঙ্গে আমরা বলবো ইন্টেস্টাইনাল অ্যামিবাসিস। ঠিক আছে, এই টার্মটা জানবা। এখন ভিরুলেন্সি ফ্যাক্টর, এগুলো আমরা পরীক্ষায় ধরবো না, ভাইভাতেও ধরবো না, বা রিটেনও ধরবো না। তবে ওই যে প্যাথোজেনেসিস বুঝতে গেলে এই টার্মগুলো তোমরা একটু জাস্ট খেয়াল রাখবা। নট ফর রিটেন অ্যান্ড ভাইভা, ভয় নাই, এগুলো আমরা ধরবো না। যেমন অ্যাডেশন ফ্যাক্টর, এই যে ব্যাকটেরিয়াতে জানো, একটা ব্যাকটেরিয়া যখন প্রবেশ করে বা ভাইরাস প্রবেশ করে তখন সে অবশ্যই সে বাইন্ডিং করবে, তাই তো? ঠিক এইরকমই এই যে অ্যামিবা যখন আমাদের বডিতে প্রবেশ করলো, সে আমাদের সেলের সঙ্গে বাইন্ড করবে, কার মাধ্যমে? গ্যালাক্টোজ অ্যান্ড অ্যাসিটাইল ডিগ্যালাক্টোসামাইন স্পেসিফিক অ্যামিবিক ল্যাকটিন by which the young trophozoites binds the colonic mucin glycoprotein. এই যে ইয়ং অ্যামিউলি বা ইয়ং ট্রফোজয়েড হলো ট্রফোজয়েড থেকে, তাই তো? ও লার্জ ইন্টেস্টাইনে গেল, গিয়ে ওখানে সে কি করবে? বাইন্ড করবে, কার মাধ্যমে করবে? বাই গ্যালাক্টোজ অ্যান্ড অ্যাসিটাইল ডিগ্যালাক্টোসামাইন স্পেসিফিক অ্যামিবিক ল্যাকটিন, এর মাধ্যমে সে বাইন্ড করবে। ঠিক আছে, এইটুকুই। তারপরে সে সেলের ভিতর প্রবেশ করবে, কি কার মাধ্যমে? মিউকোসাল ইনফেকশন, মানে সেলের ভিতর প্রবেশ করবে বাই সাইটোস্কেলেটন ইনডিউসড মোটিলিটি। সে যে মোটাইল, তাই তো? মোটিলিটি কেমন? স্লো গ্লাইডিং মুভমেন্ট। এই মুভমেন্টের মাধ্যমে সে সেলের ভেতরে সে প্রবেশ করবে। আর সেলের ভেতরে প্রবেশ করবে কার মাধ্যমে? কিছু কিছু এনজাইম আছে, যেমন হলো প্রোটিনেস বা প্রোটিয়েজ বলতে পারো, কোলাজেনেস, ইলাস্টেস এবং হায়ালুরোনাইডেস, এই এনজাইমগুলোর মাধ্যমে সে ইনভেশন করে, সেলের ভেতরে প্রবেশ করবে। ঠিক আছে, এই হলো প্যাথোজেনিক ফ্যাক্টর। আরেকটা হলো সে সেলের ভেতরে প্রবেশ করলো, এখন সেলকে সে যে লাইসিস করবে, সেল যে সে যে সেল ডিস্ট্রাকশন করবে, কিভাবে করবে? করবে একটা হলো তোমার হলো কন্টাক্ট ডিপেন্ডেন্ট সাইটোলাইসিস, মানে হলো ওই অ্যামিবার কন্ট্যাক্টে যে সমস্ত সেল আসবে, সেটা তোমার স্মল ইন্টেস্টাইনাল সেল হোক, বা তোমার হলো হেপাটিক সেল হোক, বা তোমার হলো নিউট্রোফিল, ডব্লিউসি, যেগুলি হোক, আসলে সঙ্গে সঙ্গে লাইসিস হবে। এগুলোকে বলা হচ্ছে কন্টাক্ট ডিপেন্ডেন্ট সাইটোলাইসিস। তার কন্ট্যাক্টে যারা আসবে তারাই মারা যাবে। ঠিক আছে, এই জন্য বলা হচ্ছে কি লাইসিস দ্য neutrophil monocytes, lymphocytes, colonic and hepatic cells lines by releasing কার মাধ্যমে? by releasing phosphatidylisis A। আরেকটা হবে কিভাবে করতে পারে? পোরফরিন পেপটাইড, নাম হলো অ্যামিবোপোর, এটার মাধ্যমে সে এই যে সে কিল করতে পারে ফসফেট। আরেকটা হলো ওই যে সেলে কন্ট্যাক্টে আসলো, সেই সেলগুলো নিজে নিজে মারা যাবে, ওকে বলা হচ্ছে অ্যাপোপ্টোটিক কিলিং। এ হলো ভেরিয়ান্স ফ্যাক্টর। তবে মনে রাখতে হবে না, খালি শুধু প্যাথোজেনেসিস বোঝার জন্য তোমার জানতে হবে। এখন প্যাথোজেনেসিস দেখো কি হবে।
lesions are limited in the large intestine and leads to amoebic dysentery. তাহলে এই যে লেশনটা কোথায় করে, লার্জ ইন্টেস্টাইন, নট স্মল ইন্টেস্টাইন। ঠিক আছে, যেহেতু তারা যেখানে থাকে হ্যাবিটেড লার্জ ইন্টেস্টাইন, সেখানে তারা লেশন করবে। লেশন আর লিমিটেড ইন দ্য লার্জ ইন্টেস্টাইন, এবং প্রথমে করবে কি, লিস্ট টু অ্যামিউবিক ডিসেন্ট্রি। ঠিক আছে, প্রথম করলো কি, অ্যামিউবিক ডিসেন্ট্রি। তাহলে প্যাথোজেন্স অফ ইন্টেস্টাইনাল অ্যামিউবিক, তাহলে প্রথম করলো অ্যামিউবিক ডিসেন্ট্রি। এটা কিভাবে করে এখন দেখো, এই যে ইয়ং ট্রফোসাইট স্মল ইন্টেস্টাইন থেকে লার্জ ইন্টেস্টাইন গেল, প্রথম করলো কি, ইয়ং ট্রফোসাইট রিলিজ ফ্রম দ্য সিস্ট বাইন্ডস উইথ colonic mucosa by galactose and N-acetyl D-galactosamine GOR or Golnick specific lectin। তাহলে স্মল ইন্টেস্টাইনে সিস্ট থেকে তোমাদের ইয়ং ট্রফোসাইট বা ইয়ং অ্যামিবলি 8টা তৈরি হলো, তাই তো? তারা লার্জ ইন্টেস্টাইনে গেল, গিয়ে লার্জ ইন্টেস্টাইনের সেল ওর সঙ্গে প্রথম বাইন্ডস করে, তার মাধ্যমে গ্যালাক্টোজ এন্ড N-acetyl D-galactosamine ল্যাকটিন বাইন্ড করলো। তারপর সেখানে কি বাইন্ড করার পরে সে সেখানে আর বংশবৃদ্ধি করবে, কলোনি তৈরি করবে, এটাকে বলা হচ্ছে কলোনাইজেশন। ঠিক আছে, এবং কলোনি ফর্মেশন করলো এবং কলোনি তৈরি করলো, তার কন্ট্রাক্টে যখন গেল যারাই আসবে তারা ভ্যানিশ হয়ে যাবে, এটাকে বলা হচ্ছে কন্ট্রাক্ট ডিপেন্ডেন্ট সার্কুলেশন। তাহলে কি বলছি, colonization follows binding and then destruction by contact dependent সার্কুলেশন। ওখানে বাইন্ড করলো, তারপর কলোনি ফর্মেশন করলো, তারপরে তার কন্ট্রাক্টে যে সমস্ত সেল চলে আসলো, সেটা ইন্টেস্টাইল সেল যেটা কন্ট্রাক্টে আসলো এবং আরবিসি ডব্লিউসি আসলো, সবগুলোকে সে মেরে ফেললো বাই কন্ট্রাক্ট ডিপেন্ডেন্ট সার্কুলেশন। গেল, এরপরে কি হলো, তারা ভিতরে সেলের ভিতরে প্রবেশ করবে, তাই তো? ওটাকে বলা হচ্ছে ইনভেশন। কার মাধ্যমে? একটা হলো, আগে আমি বলছি যে ওই যে তোমার যে তার মর্টিলিটি আর কিছু এনজাইম, এর মাধ্যমে সে সেলের ভিতরে প্রবেশ করবে। তাহলে বলতে পারে কি, ইনভেশন ইজ ফ্যাসিলিটেটেড বাই ম্যানি ফ্যাক্টর, যেমন লাইক মর্টিলিটি, প্রোটিয়েজ, কোলাজেনেস, ইলাস্টেস, হায়ালুরোনাইডেস। ঠিক আছে, ইনভেশন গুলো আলটিমেটলি তারা গেল কোথায়, সাবমিউকাস লেয়ার পর্যন্ত চলে গেল। সাবমিউকাস লেয়ারে চলে গেল, এখানে গিয়ে আবার তারা মাল্টিপ্লাই করবে, আবার মাল্টিপ্লাই করবে বাই বাইনারি ফিশন। ঠিক আছে, এবং সেখানে কলোনি ফর্মেশন করলো এবং তারা কি করবে, তখন তোমার কি করবে, ওই যে এনজাইম তৈরি করবে একটা কি, হিস্টোলাইসিন। ওটা করবে কি, টিস্যু ডিস্ট্রাকশন করবে, তাই তো? এবং টিস্যু ডিস্ট্রাকশন করবে কি জানো, ওই টিস্যু যে ডিস্ট্রাকশন করলো ওটা তারা খাবে, ওটাই তাদের খাবার। এই জন্য বলা আছে, এখানে অ্যামিবা মাল্টিপ্লাই র্যাপিডলি, ফর্ম কলোনি, destroy surrounding tissue and utilize fertilized material and food। খাবার খাইলো, বংশবৃদ্ধি করলো, তারপরে করবে কি, সেখানে খাবার মনে কর শেষ হলো, তখন আশেপাশে জায়গায় ট্রান্সফার করবে। বিশেষ করে তারা ল্যাটারালি মুভমেন্টটা বেশি করবে এবং ডিপেও যাইতে পারে। এই জন্য বলা হচ্ছে অ্যামিবাদের স্প্রেড ইন ডিফারেন্ট ডিরেকশন, স্প্রেড ল্যাটারালি এন্ড দেন ডিপ টিস্যু, এবং কন্টিনিউয়াসলি আইসিস দ্য অ্যাডজাসেন্ট টিস্যু। আলটিমেটলি কি হবে, এই টিস্যু ডিস্ট্রয় হলো, সেখানে হবে কোয়াগুলেটিভ নেক্রোসিস। তখন যেটা হলো নেক্রোসিস, সেটা হলো কোয়াগুলেটিভ নেক্রোসিস। এবং যখন নেক্রোসিস হলো কি হবে, নেক্রোসিস হলে নেক্রোস টিস্যুটা কি হবে, ওখানে আবার কি অ্যাবসেস তৈরি হবে, ওই যে তোমার নিউট্রোফিল ওখানে মারা যাবে, তখন তোমার আলটিমেটলি তৈরি হবে তোমার অ্যাবসেস। এই জন্য বলা হচ্ছে ফর্মেশন অ্যাবসেস, উইচ অ্যাবসেসটা হবে কি, ভেঙে যাবে। এবং যখন অনেকগুলো অ্যাবসেস যখন ভেঙে গেল, তখন তৈরি হবে, তখন যে আলসারটা তৈরি হবে, ওটা শেপটা হবে ফ্লাস শেপ আলসার। আমরা এই জন্য জিজ্ঞাসা করি ভাইবাতে, যদি আলসার যে তৈরি হচ্ছে, ওটা তোমার কেমনটা, শেপটা কেমন, বলতে হবে ফ্লাস শেপ আলসার, খেয়াল রাখবে। এখন আমরা ফিগারে যাই, দেখো ইয়ং ট্রপোজাইট মনে করো আমাদের বডি সিস্ট প্রথম তো তৈরি হলো, আমরা খেলাম, তারপরে স্মল ইন্টেস্টাইনে গেল, সেখান থেকে তোমার ট্রপোজাইট তৈরি হলো, তাই তো? ইয়ং অ্যামিবা তৈরি হলো, সেখান থেকে 8-8টা অ্যামিবলি তৈরি হলো, 8 ইয়ং অ্যামিবা তৈরি হলো।
এরা তখন তোমার এই কলোনিক মিগোজাতে গেল, মিগোজার সঙ্গে বাইন্ড করবে। কার মাধ্যমে বাইন্ড করবে? গ্যালাক্টোজ অ্যান্ড অ্যানএসটাইল গ্যালাক্টোজামাইন স্পেসিফিক অ্যামিক ল্যাকটিন এর মাধ্যমে সে বাইন্ড করলো। বাইন্ড করে সে এখানে কি করবে? ওই সেই জায়গাটা লাইসিস হয়ে যাবে। মাত্র কি হবে? বাই কন্ট্যাক্ট ডিপেন্ডেন্ট সাইট লাইসিস। এরপরে সে এখানে কলোনি ফর্মেশন করলো। ঠিক আছে, কলোনি ফর্মেশন করলো, করে সে টিস্যুর ভিতরে প্রবেশ করলো। এই দেখো টিস্যুর ভিতরে প্রবেশ করতেছে কার মাধ্যমে? একটা মটেলিটি, আরেকটা কি ওই বাই এনজাইম। কি কোন কোন এনজাইম? ইলাস্টেস, প্রোটিয়েস, হ্যালোরাইডেস, এগুলোর মাধ্যমে সে সে সেলে ইনভেশন করলো। করে সে গেল কোথায়? সাবমিকাস লেয়ারে চলে গেল। সাবমিকাস লেয়ারে চলে গেলে আবার সে মাল্টিপ্লাই করবে বাই বাইনারি ফিশন এবং সে টিস্যু ডিস্ট্রয় করবে, তাই তো? এবং এই সময় সে আরেকটা এনজাইম তৈরি করবে কি? হিস্টোলাইসিন, যেটা এনজাইম তৈরি করে ন্যাসার হিস্টোলাইসিন ন্যাসার। এটা করবে কি? টিস্যু ডিস্ট্রয় করবে। এবং সে এবং এই টিস্যু ডিস্ট্রাকশন করতেছে, সে কিন্তু খাচ্ছে। তাহলে টিস্যু এই টেপ্রাইস এবং তোমার আর যেগুলো সে একসঙ্গে খেয়ে নিচ্ছে। এখন এই লেশনটা এবং সে আস্তে আস্তে করবে কি? আশেপাশে জায়গায় সে সরে যাবে। মেইনলি সে লেটারাল ডিরেকশনে সরে যাবে এবং ডিপেও যেতে পারে। এখানে দেখো ডিপেও যেতে পারে। আলটিমেটলি সেখানে হলো কি? একটা নেক্রোসিস হলো। কি নেক্রোসিস? কোয়াগুলেটিভ নেক্রোসিস হলো। তারপরে সেখানে তোমার হবে, সেখানে নেক্রোসিস হলো এবং সেখানে নিউট্রোফিল গেল, সেখানে লাইসিন মারা গেল, তখন হবে তোমার অ্যাবসেস। অনেক অ্যাবসেস তৈরি হলো। এই অ্যাবসেস গুলো যখন তোমার একীভূত হবে এবং ব্রেক ডাউন করবে, তখন হবে আলসার। ওই আলসারটার শেপটা কেমন? ফ্লাস্ক শেপ আলসার। এই তো পারলো। ওকে, এটা ভাইবাতে রিটেনে অবশ্যই ভালো করে ইনভারেবল আসে। এখন তোমার ওই যে ডিসেন্ট্রি যে হলো, অ্যারোবিক ডিসেন্ট্রি হলো। স্যার আজকে এই হ্যাঁ, পর্যন্তই থাক স্যার। আচ্ছা ঠিক আছে। আহ 1 রোল কল আসো। ওয়ান কি ক্লাসে আসে না নাকি? রেদর নবী, ওকে তো একদম দেখলাম না মনে হয়। ঠিক আছে। 2 Yes, sir. Three, 4 মোহাম্মদ মাইনুল হাসান স্যার। 5 9 6 জাহিদ হাসান স্যার। 7 7 তো থাকে না। 7 তো কয়েকদিন থেকে দেখে দেখে যে ও থাকেই না। 7 সে লাকি 7 না আনলাকি 7? সে এসে কি নিজে কি পণ্ডিত মনে করে নাকি? পরীক্ষার সময় তো ঠিকই পারে না। আচ্ছা, দেখা যাবে পরে। 8 9 Sir, Mahajabin Nine. Mustari. Mahajabin Mustari, 10 sir. মেহেদি 10 হাসান। 10 মেহেদি হাসান। 11 লিমন দেওয়ান স্যার। 12 স্যার রাদিয়া রামিশা 12 স্যার রাদিয়া 13 রামিশা ইয়েস স্যার, নাহিদ হাসান স্যার। 14 স্যার রাজকুমার স্যার, রাজকুমার রায়। 15 15 নাসিরউদ্দিন স্যার। 15 নাসিরউদ্দিন। 16 মোহাম্মদ জাইফুল ইসলাম স্যার। তোমার তাড়াতাড়ি বলো। 16 17 মোহাম্মদ জাইফুল ইসলাম স্যার। স্যার 16 মুনতাহিনা হ্যাঁ বাবু বলছি। আসো আসো আসো, 15 দিছেন স্যার। 15 স্যার। সবাই আসুক। আসে আমার ক্লাস শেষ হয়ে গেছে, এখন খালি রোল কল করো। ও ইয়ার আসুক। আসো না। স্যার 15 দিছেন স্যার। 15। হ্যাঁ 16 স্যার মোহাম্মদ জাইফুল ইসলাম।
17, 16, স্যার 17, মুনতাহিনা স্যার 18, মুনতাহিনা 18, 18 নাই, সোহেল রানা, ওই যে ওই যে গৌতম সবাইকে এখানে আসতে পারেন। 18, 18, সোহেল রানা 9, 19, স্যার বিপ্লব 19, হোসেন, স্যার বিপ্লব হোসেন, 20, 20, স্যার আতিয়া সেন দেওয়াইশি 20 21, ফাতেমা নাসরিন তাকিয়া 22, স্যার মোহসিনা সুলতানা মুন 24, আচ্ছা 23 নাই, স্যার তার- রেখা মল্লিক নাই, রেখা মল্লিক নাই, 23, 24, 24, স্যার তাসরিন জাহান আচ্ছা 25, জি স্যার তাসরিন জাহান হামজিদা ইসলাম তিথি 27, ফারহানা রহমান 26, 26 আমেনা সরকার 28, মোহাম্মদ রাকিবুল হাসান 29, 29, 9, স্যার 30, রিক্তা দেটুম্পা 31, Yes, sir. Somadnin. স্যার শাজনীন আলম 33, 34, স্যার সালমা তাসনিম মৌরি 35, স্যার আদিবা জারিন উপমা 36, স্যার প্রীতম কর্মকার 37, রমজান আলী স্যার 38, 38, স্যার 29 আবু সালে আচ্ছা 39, তাও কি 39 কে হলো? স্যার সাবরিনা ইয়াসমিন সুচি 40, স্যার ফারিহা তাসনিম 41, স্যার মোহাম্মদ জুবাইদুল ইসলাম 42, স্যার ফয়সাল রাব্বি, 43, স্যার মার্জিয়া সুলতানা আব্দুল 44, সাবরিনা তাসনিম 45, 45, প্রতিভা রায় 46, Sir, 35. Sir, 35. Abdul Jarin. আচ্ছা ঠিক আছে 45, প্রথম রায় হয়ে গেছে 46, তামাসসুম আহমেদ 47, 47, ইয়েস স্যার মোহাম্মদ সাকিবুর রহমান 48, মাজেদুল হক 49, স্যার আবু ফারহান 50, ময়মিনুল ইসলাম 51, কিশোর রায় 52, 52, হাসিবুল হাসান 53, Sir, Priyaka Sarkar. রাহানকে খাল দেই, রাহানে দেখে ইয়েতে করে রোল কলটা করো, শুধু যারা অ্যাবসেন্ট, হ্যাঁ ওই শেয়ারটা নিয়ে এই যে এখানে রোল এগুলো করবে সিরিয়াল দিয়ে, আর এটা 56 বলে ওরা নাম বলবে, অ্যাবসেন্ট থাকবে। Priyaka Sarkar. 54, সুমাইয়া সাবনিন সরণি 55, 56, আব্দুল্লাহ আল হামিম 57, আসাদুল আলম 58, নুসরাত জাহান 59, 59, 60, 60, 61, নূর সালাম 62, মোহাম্মদ জুবাইর কাজী 63, রানী রায় 64, Nirota. 65, 65, 66, মাইশা মুমতাজ 60 রাকিব হাসান, রাকিব হাসান, আচ্ছা 66, মাইশা মুমতাজ 67, সোহাগ বাদশা, 68, সুমনা ইসলাম 69, 68 সুমনা ইসলাম আছি হ্যাঁ ঠিক আছে 69, মাফিয়া ফারদিন
69, মাফিয়া ফারজান সুস্মিতা 70, প্রতীক্ষা প্রমুখ 71, Sir Faisal Ahmed. 62, তামান্না ইয়াসমিন 73, মোহাম্মদ আদিল 74, 74, 75, হ্যাঁ আসছি মিল্টন হুসাইন 76, 76, 77, হাবিবা জান্নাত 78, ফারিহা ফেরদৌস 79, মিদরি জান্নাত 80, 80, 81, আন্নাস মাহদি তানিশা 82, হুরি মাকসুরা 83, কিফায়াত জাহান 84, 84, 85, 85, hello, 85, স্যার এদের মনে কানেকশন মুস্তাফা খাতুন আসছে স্যার 85 প্রেজেন্ট 84 কে 84 আসেন 85, 86, 85 হ্যাঁ 86, 87, মুস্তাফা খাতুন 87, 87, 88, 88, 89, 89, 90, 90, 91, তানিয়া আক্তার 92, মুবাশিরা রহমান 93, খালেদ হাসান 94, হুমায়ুন কবির 95, জাকির হোসেন 96, আসাদুজ্জামান 97, 97, 97, 98, আশিকুর রহমান অনেক 99, মোহাম্মদ মাহবুব হাসান 100, আকিব আহমেদ 101, Al Shahriar Himel. 102, মেহেদি হাসান 103, সাইফুর রহমান 104, রাফসানজানি শাওন 105, Hasibul Hussain Shanto. 106, 106, 107, 107, 108, 108, 107 কি প্রেজেন্ট রাফাতুন শাকিলাতুন 107 ঠিক আছে 108, 109, অসীম আক্তার শম্পা 110, হুমায়রা আক্তার 111, 112, জান্নাতুল ফেরদৌস 113, দিলরুবা আক্তার শিমু 114, তাসনিম সুলতানা 115, মামুনুর রশিদ 116, মারিয়া হামিম 117, 117, 118, জান্নাতুল ফেরদৌসি 118 119, সুমাইয়া আক্তার শাম্মী 120, সারাবান তুহুরা 121, হুসেন গোসাই 122, মোহাম্মদ আমির ফয়সাল 123, আশিস পান্ডে 124, সীমিতজি 125, 126, রবি কুমার যাদব 27,
पंचराज करना 28 29 कार्मिक विनय कुमार 130 भावना प्रसाद 131 सुशील लामिसाने 132 मुकेश कुमार दास আচ্ছা ও আচ্ছা ও আচ্ছা আচ্ছা স্যার রোল 39 আমি ছিলাম নেটওয়ার্কের কারণে শোনা যায়নি রো 39 কি 139 না শুধু 39 শুধু 39 ঠিক আছে আচ্ছা আচ্ছা 130 139 130 131 131 132 133 134 विजय रिमाल सर 135 के तेजस सर 136 दीपिका श्रेष्ठ सर 137 শাহিন আহমেদ 138 सर अब्दुल्लाल জাহিন 139 আশিক ইমরান আচ্ছা এবার হচ্ছে যে রেজিস্ট্রেশন নাম্বার 1132 23 ছিলাম রাখা মল্লিক 05 তানভীর স্যার আচ্ছা ঠিক আছে 1132 রেজিস্ট্রেশন নাম্বার 1132 1145 जी सर आशी सर मोहिबुल इलियास হ্যাঁ 1146 সাদিয়া সিলভি আচ্ছা 148 यस सर वाइफ सदिक 1153 নুসাইবা চৌধুরী 1196 সামান্তা রহমান 1198 মোহাম্মদ আব্দুল্লাহ আল আসাদ 1211 जैद हसन 1219 প্রেজেন্স সাদিয়া আফরিন 1241 ফারান শাহরিয়ার 1167 রাকিব হাসান প্রেজেন্ট 1184 1184 1193 1193 खाना बनाने के लिए 1184 सर जायद अनवर सर आसन अभी मैं कहीं 1235 হ্যাঁ सर 12 মুশফিকা হলো প্রিয়ানা ঠিক আছে 93 सर 1211 सर 1211 आसन अभी স্যার ঠিক আছে। 1235 ঠিক আছে 1235 सर 1184 सर जायद अनवर হ্যাঁ, ঠিক আছে আচ্ছা 1240 নওশিন তাবাসসুম স্যার ঠিক আছে। 1235 হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ ওকে ঠিক আছে স্যার 130